দেখো এখানে যেটা এক দাগে ছিল কি, বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব কে দেন, কে দিয়েছিল? অপশানে এটা কত সালে হয়েছিল? 1928। আর এই সর্দার বল্লভভাই প্যাটেলের কি বলা হয়? লৌহ মানব বলা হয়, তাই তো? আর এনার ডেট অফ বার্থ নিয়ে, এনার ডেট অফ বার্থ দিয়ে একটা কি আছে, ডে আছে, সেই ডেটার নাম কি বলো? জাতীয় ঐক্য দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে। তারিখ বলো। হুম। কতই? ন্যাশনাল ন্যাশনাল একদম। ন্যাশনাল ইউনিটি ডে কবে? অক্টোবরে, হ্যাঁ। যাই হোক, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটা বলো? আলোমারা হচ্ছে সবাক চলচ্চিত্র। যদি বলে ভারতের প্রথম চলচ্চিত্র, তখন কিন্তু রাজা হরিশ্চন্দ্র। এবার এখানে কেন রাতালি রাজা হরিশ্চন্দ্র হলো না, আমি বলছি প্রথম, কারণ এটা ছিল কি নির্বাক। এটা কি ছিল? নির্বাক ছিল। প্রথম নির্বাক বা প্রথম চলচ্চিত্র শিল্পী ছিল হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। এর ডাইরেক্টর কে ছিল বা ডিরেক্টর কে ছিল? আচ্ছা, দাদা সাহেব ফালকে নাম শুনেছো? হুম। যার নাম অনুসারে অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে, তাই তো? আচ্ছা, নির্বাক মানে কি বলো তো? হ্যাঁ, নির্বাক মানে কথাবার্তা নেই, আর সবাক মানে হ্যাঁ, হয়ে গেল। নির্বাক যেখানে বাক নেই, কোনো কথা নেই সেখানে। যাই হোক, ভারতের সংবিধান সংশোধনের ধারণা কোন দেশের অনুকরণে? আচ্ছা, কত নম্বর ধারা? 368-এ। হুম। আর মৌলিক অধিকার কোথা থেকে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। হুম। আর ডিপিএসপি? আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। তারপর দেখো, পাভাগাদা সোলার পার্ক, একটা বিখ্যাত সোলার পার্ক, নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তো তোমরা অ্যান্সারে দেখেছিলে। কোথায় অবস্থিত এটা? পাভাগাদা একটা শহরের নাম কর্ণাটকের, তার নাম অনুসারেই কি পাভাগাদা সোলার পার্ক। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবার তোমাদের জন্য, এটা আসার মধ্যে এবার 2026 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? অ্যান্সার হয়ে যাবে ইতালিতে। এটা কিন্তু শীতকালীন। আর 4 বছর অন্তর হয়, 2024-এ কোথায় হয়েছিল? যেটা হচ্ছে গ্রীষ্মকালীন। কোথায় হয়েছিল? কোথায় হলো? টোকিওতে হয়েছিল, ব্রাজিলের টোকিও। ভুলে গেলে হবে? নেক্সট, এই দেখো, কোনটা প্যারিস হবে? প্যারিস হয়েছিল না হবে? তাহলে হবে বলেছে সেটা, আর এখানে হয়েছিল বললাম। নিম্নের কে ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন? না গো। হ্যাঁ, ভিএস রমাদেবী, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ভিএস রমাদেবী অ্যান্সার। হুম। আর এই মীরা কুমারী কে ছিল বলতো? স্পিকার, মাথায় রাখবে। ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক কে? আমরা সবাই জানি, লোকসভার স্পিকার বা লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে। আর ভারতের উপরাষ্ট্রপতি কোথার? রাজ্যসভার। এটাও মাথায় রাখবে। ওকে। গ্রিকদের লেখায় কাকে স্যান্ডাকোস বলে অভিহিত করা হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যকে। যিনি কোন বংশের প্রতিষ্ঠা? মৌর্য বংশে। ঠিক আছে। একটা মেয়ে কিছু বলার চেষ্টা করছে কিন্তু শোনা যাচ্ছে না। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? এর ভেক্টর কি, মানে বাহক, ভেক্টর মানে বাহক। তো এটা কি মশার মাধ্যমে। মাথায় রাখবে কি মশা, এটাও একটু বলে দিই, এডিস মশা। কি মশা? এডিস মশার মাধ্যমে কিন্তু জিকা ভাইরাস ছড়ায়। ঠিক আছে। ওরা জিকা ভাইরাস না। তারপরে কোন দেশের রাজধানীর নাম হ্যানয়?
দেখো, ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। সার্বিয়ার বেলগ্রেড। ফিনল্যান্ডের হেলসিঙ্কি। তো নিশ্চয়ই অ্যান্সার ভিয়েতনাম। এও তো পারা যায়, তাই না? মনে করি আমি ভিয়েতনাম অ্যান্সার জানি না, তাও অপশন টেস্ট করলে হয়ে যাচ্ছে। ডেনমার্কের কোপেনহেগেন, সার্বিয়ার বেলগ্রেড, আর ফিনল্যান্ডের হেলসিঙ্কি। তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিয়েতনাম। হ্যানয় কার রাজধানী? ভিয়েতনামের রাজধানী। এরকম টাইপেরই কোশ্চেন আসে ডাব্লিউপি এবং ডাব্লিউপি এসআই দেখবে এই টাইপের আসবে। একটা মুদ্রা মানে রাজধানী থাকে, একটা মুদ্রা থাকে, এরকম থাকে। কত সালে পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ? তো আমরা জানি 6টা রাজ্যে বিধান, এটা কিন্তু মুখস্থ রাখবে, 6টা রাজ্যে বিধান পরিষদ আছে। কি কি বলো তো দেখি? তারপরে? তারপরে মহারাষ্ট্র, মহারাষ্ট্র, কর্ণাটক, তারপরে আরে না, জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা। ঠিক আছে, 6টা। নেক্সট, তারপরে দেখো ভারতীয় সংবিধান 10ম তপশিলে কি আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দলত্যাগ বিরোধী আইন। কি? দলত্যাগ বিরোধী আইন। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের দল, মানে বিরোধী দলনেতা কে আছে বলো? শুভেন্দু, 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 শুভেন্দু। আরে বাবা, বিরোধী দলনেতা জানো না? সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কাকে? মাত্রা হচ্ছে সুন্দরবনের আতঙ্ক বলা হয় তাকে, হ্যাঁ। দার্শনিক রুল আমরা জানি, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড, এটাও মাথায় রাখবে, জেরনের ফুল ফর্ম কি? জিঙ্ক অক্সাইড। তারপর নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তো কোথাও কোন কোন গেছে? প্রথমে কি? প্রথমে গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপর হুম পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, তারপরে আচ্ছা ত্রিপুরা আর মিজোরাম। কটা হলো? 8টা হলো। 8টা রাজ্যের উপর দিয়ে গিয়েছে, তাহলে কি ওড়িশার উপর দিয়ে যায়নি, তাই না? আর আমাদের যদি জেলা বলে তখন নববাপু, মানে 5টা নববাপু, 5টা। দন্তানে নদিয়া, বতে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাতে বাঁকুড়া, পুতে পুরুলিয়া, টোটাল 5টা। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? তো অনেকগুলো দ্বীপই আছে, সেটা কিন্তু পোর্ট ব্লেয়ার কোন দ্বীপ? দক্ষিণ আন্দামান। ঠিক আছে। আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ ছিল? আলেকজান্ডার এসেছিল কার আমলে? তাহলে অ্যান্সার নন্দ বংশ হয়ে যাবে। তারপরে বলো। আচ্ছা, মাইক্রোসফট ইন্টারনেটের এক্সপ্লোরার হলো কি একটা? ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার, এটা কি একটা ওয়েব ব্রাউজার? যেমন কি ক্রোম, গুগল ক্রোম, এগুলো কি সব ওয়েব ব্রাউজার, হ্যাঁ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা তো জানো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? ফোরট্রান, সি ডবল প্লাস, জাভা, এগুলো কিন্তু পরীক্ষা আসে। ফোরট্রান, তারপর হচ্ছে সি ডবল প্লাস, জাভা, এগুলো সব কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট, প্রয়াত বিশ্বকাপ জয়ী ফুটবল জানো তোমরা যে কি পেলে, কোথায় বাড়ি? ব্রাজিলের প্লেয়ার। দ্য গড অফ ফুটবল বলা হয়, কি বলা হয়? দ্য গড অফ ফুটবল বলে অভিহিত করা হয় প্লেকে। আইরিশ নিম্নলিখিত অংশের সম্মুখভাগ কার? কি অ্যান্সার ছিল? করেক্ট ছিল না স্কলারা ছিল? স্কলারা ছিল না অপশনে? নেক্সট, হরিপ্রসাদ চৌরাশিয়া বিভিন্ন বাদক থেকে পরীক্ষায় আসে, তোমার নোটস দেওয়া আছে, মুখস্থ করে নেবে। হুম হুম। নেক্সট, 100টা কোশ্চেন, স্পিডে যাবো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি কত নম্বর? দেখো কত নম্বর সংশোধন ছিল? 42। 42 অ্যামেন্ডমেন্ট হয়েছিল।
তাই তো, 42তম সংশোধনী। আর সেটা কত হয়েছিল? 1976 সালে হয়েছিল। নেক্সট, নিম্নের জোড়াটি সঠিক মিলছে না কোনটা? দেখো বলে দিই। দেখো, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে, এটা আমরা জানি, কারণ এখানে ঝড় বৃষ্টি সমস্ত কিছু হয়, তার জন্য ক্ষুব্ধমণ্ডল বলে। স্ট্রাটোস্ফিয়ারে কি শান্ত মণ্ডল, যার জন্য সেখান থেকে জেট প্লেন যায়। স্ট্রাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে, আমরা জানি, এটাও সঠিক। তাহলে মেসোস্ফিয়ারকে ঘনমণ্ডল বলে না। ঘনমণ্ডল বলে কাকে বলে? ট্রোপোস্ফিয়ারের আরেকটা নাম কিন্তু ঘনমণ্ডল। কেন ঘনমণ্ডল বলে? কারণ এখানে কিন্তু মেঘটেক সবকিছু সৃষ্টি হয়, বায়ুমণ্ডল আছে এখানে, তার জন্য ঘনমণ্ডলও কিন্তু বলা হয় থাকে কাকে? ট্রোপোস্ফিয়ারকে। এটাও মাথায় রাখবে, ট্রোপোস্ফিয়ার আর এক নাম ঘনমণ্ডল, মেসোস্ফিয়ার হবে না। আর সব থেকে উষ্ণ স্তর যদি বলে তখন হয়ে যায় কিন্তু মেসোস্ফিয়ার। কত সালে পশ্চিমবঙ্গের রাজধানী শহরটির নাম ক্যালকাটা থেকে কলকাতা? এটা আমি আগের দিন জিকে গ্রুপে ধরছিলাম। ক্যালকাটা থেকে কলকাতা হয়েছিল কবে? 2001। যারা আগের দিনও ভুল করেছো, আজকেও ভুল করলো। কোশ্চেন বোঝো, ক্যালকাটা থেকে কলকাতা। আর 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় কি হয়েছিল? কলকাতা থেকে ভারতের রাজধানী, এটা এটা কি পশ্চিমবঙ্গে, কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর হয়েছিল, সেটা হচ্ছে 1911 সেকেন্ড হার্ডিঞ্জের সময়, তাই না? আর এটা কি বলেছে? ক্যালকাটা থেকে কলকাতা। এইভাবেই তো পরীক্ষায় থাকবে, আর ব্যাস অ্যান্সার করে আসবে, বাড়ি এসে তাকে বলে গেছে। তারপরে কোন রাজ্যে বেতলা ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন আসেই আসে, অ্যান্সার ঝাড়খণ্ড হয়ে যাবে। এই ছিল 25টা তোমাদের জিকে। কনফিউশনে করবে না অ্যান্সার, হ্যাঁ, সঠিক জানা থাকলে তবেই করবা। দেখো, দেখো বিবৃতি এই টাইপের থাকো, পরীক্ষা আসেই আসে। বিবৃতি কি বলছে দেখো, বিবৃতি বলছে 26 দাগে যে সকল ডালপালা হলো পাতা। যে সকল, এই ডালপালা, সকল ডালপালা, এটা এটা কার মধ্যে বলছে? সবগুলোই নাকি এবার পাতার মধ্যে পড়ে যাচ্ছে। সকল ডালপালা পাতার মধ্যে পড়লো। শক তারপর বলছে সকল ফল হয় পাতা। কি বলছে? সকল ফল পাতা হয়। তাহলে কিছু ফল আছে, এটা হচ্ছে মনে করো ফল, এই জায়গাটা হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে দিই সুবিধা হয় বলতে। এই এর মধ্যেই মনে করো ফল আছে, তাহলে এটা কি? ফল। তাই সকল ফলই পাতা, মানে কি পাতার মধ্যেই ফল। সকল পাতা হলো কাণ্ড, বা পুরো অংশটাই বলছে আবার কি কাণ্ডের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এ বলছে সকল ফল কাণ্ড হয়। অবশ্যই সকল ফল কাণ্ড হয়, কারণ দেখো এই কাণ্ডের মধ্যেই কিন্তু ফলগুলো রয়েছে। কাণ্ডের মধ্যে পাতা আছে, আর পাতার মধ্যেই তো ফল ছিল, তার মানে কি এই দেখো কাণ্ডের মধ্যেই কিন্তু ফল পড়ে গেছে, তাহলে সকল, এটা কিন্তু সঠিক, সকল ফল হয় কাণ্ড। ঠিক আছে, নেক্সট, সকল কাণ্ড ডালপা না, সকল কাণ্ড কিন্তু ডালপা না, কিছু অংশ দেখো, কিছু অংশ দখল করে আছে কাণ্ডের, কিছু অংশ বললে ঠিক ছিল, তাই দুইটা হবে না, ভুল। 3 নম্বর বলছে কোনো কোনো কাণ্ড ফল হয়, একদম, এই যে ফল কিছুটা অংশ তো রয়েছে, যে পুরোটাই কাণ্ড, তার কিছুটা অংশ তো ফল নিয়ে নিয়েছে, তাই কোনো কোনো কাণ্ড হলো ফল হয়, তাহলে 3টা সঠিক। কোনটা আছে তাহলে? অপশন সি, কেবল সিদ্ধান্ত 1 ও 3 অনুসরণ করে। ঠিক আছে, নেক্সট, দেখো এটা কিভাবে করেছে বলো, ও মান জানলে ক্লিয়ার হয়ে যাবে ইজিলি। দেখো বি, সি, ই, প্রথমে দেখো একের গ্যাপ, মানগুলো যদি আমি ইনপুট করি, তো বি এর মান কত? বি এর মান, দেখো এক্ষেত্রে, দেখো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যে যখনই আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে, যারাও একটু জুম করে নিচ্ছি সুবিধা হবে, যখনই আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটাই কিউ দিয়ে আছে, তাহলে প্রথম অক্ষরটা দেখে আমার লাভ নেই। ঠিক আছে, দেখো মিডিল অক্ষরটা দেখো, মানে তুমি যদি দেখো অসুবিধা নেই, করিয়ে দিচ্ছি আমি, কিন্তু এগুলো পরীক্ষার সময় করবে না, প্রত্যেকটা কিউ দিয়ে শুরু, তাহলে আমি প্রথমটা দেখার দরকার নেই, তাই বলতে চাইছিলাম। ঠিক আছে, দ্বিতীয়টা দেখি, জি মানে কি? 7, আই মানে 9, এল মানে 12, পি মানে 16, ইউ মানে 21। একটা জিনিস দেখো, সিকোয়েন্স দেখো, সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করো। দেখো কি হয়েছে, 7-এর সঙ্গে 2 যোগ হয়েছে, তারপরে 3 যোগ হয়েছে, তারপরে 4 হয়েছে, তারপরে 5 হয়েছে, এবার কত যোগ হবে?
6। তো 21 আর 6 যোগ করলে কত? 27, কিন্তু 27 বলে তো কোনো অক্ষর নেই, তাহলে 26-এ কে থাকে? জেড। তারপরে আবার প্রথমে চলে আসো, কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে মিডিলে এ থাকবে, তাহলে এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না। ঠিক আছে, তাহলে হয় ডি আর না হয় বি। দেখা যাক এইবার কি। এইবার দেখো বলছে, লাস্টটা দেখবো। আর এর ভ্যালু কত? এগুলো মুখস্থ রাখবে, ঠিক আছে? আর এর ভ্যালু 18, ভি এর ভ্যালু 22, জেড এর ভ্যালু 26, ডি এর ভ্যালু 4, এইচ এর ভ্যালু 8। তাহলে দেখো 4 করে ডিফারেন্স, দেখো 22 আবার 26 জেড, তারপরে আবার 4 ঘর মানে ডি, তারপরে 8 আর 4 12 হবে। 12 মানে কত? এল। 12 মানে এল, তাহলে এটাও অ্যান্সার হবে না, অ্যান্সার হয়ে গেল অপশন ডি। বুঝতে পেরেছো? বলো। এক অপশন ইউনিট করে তাড়াতাড়ি মানে কে বলে লিড হবে? হ্যাঁ করো, হ্যাঁ করবা, অসুবিধা নেই। অপশন এলিমিনেট করেই তো করছি, কিন্তু সময় লাগবে না। তুমি যেটা বললাম সময় লাগবে, আমি তোমাদের করাচ্ছি বলে সময় লাগবে, কিন্তু তোমাদের থোড়ি না এত করতে যাবে। যেমন মুখস্থ থাকবে, কিন্তু তোমার তখন মুখে মুখেই চলে আসবে। জি 7 আর আই মানে 9 মুখে হয়ে যাবে। তাই 2 বাড়লো, এল 12, 3 বাড়লো, 4 বাড়লো, 5 বাড়লো, তখন তো এমনি মুখস্থ থাকা মানে তুমি এমনি বুঝে যাবে। আমি তো প্র্যাকটিস করাচ্ছি না, একটা সিম্পল লজিক বোঝো। দেখো এখানে অ্যান্সার দেখা মাত্র করা যায়, মানে দেখা মাত্র না হলেও ইজিলি করা যায়। দেখো এখানে ওএন যেখানে যেখানে আছে সেখানে ডবল আর আছে, তাই না? ও ও ওএন মানে ডবল আর, তার মানে কি? এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, এখন শেষে ডবল আর, কারণ এখানে দেখো ওএন আছে, তার জন্য হয় সি হবে আর না হয় এ হবে। তাহলে যে কোনো একটা দেখলে হয়ে যাচ্ছে। অপশন এলিমেন্টটা আমি দেখানোর চেষ্টা করছি। এবার কিউ এর পরে আর এসছে, কি এসছে? কিউ এর পরে আর এসছে, কত যোগ হয়েছে? কিউ মানে কত? 17, আর মানে 18, এক যোগ হচ্ছে, তাহলে তারপরে পি এর পরে কি হবে? কিউ দিয়ে শুরু হবে, তার মানে তাহলে এটা অ্যান্সার হবে না, তাহলে এটা অ্যান্সার। দেখেছো, কিচ্ছু দেখা লাগলো না। হ্যাঁ, তাই এইভাবেই তো করতে হয়, বুঝতে পারলে? কিন্তু এটা কিভাবে গিয়েছে একটু শিখে নাও। এটা কিন্তু প্রথমে প্রথমে 1 বেড়েছে, +1 হয়েছে। দেখো এই +1, এটা তাহলে +1 করলে কিউ আসবে। পি এর পরে আবার আর এসছে, পি মানে 16, আর মানে 18, +2, এই দুটো দেখার দরকার নেই, একই বিষয়। জাস্ট তোমার কনফিউজ করার জন্য এটাও দিয়ে দিয়েছে। তাহলে কে এর পরে আবার 2 করলে কত হবে? কে এর ভ্যালু কত? 11 2 13, 13 মানে কত? এম হয়। হুম। এবার দেখো 3 যোগ হয়েছে, এখানে ও মানে কত? ও মানে 15, 15 আর 3 18, দেখো আর হয়। তাহলে এখানেও তাহলে ও মানে 15, 15 3 18 মানে আর হয়। দেখো এন মানে 14, 14 আর 4 18, তাহলে 4 যোগ হয়েছে এবার, তাহলে এরও 4 যোগ করলে কত হবে? 14 আর 4 18, কিউ এম আর। ঠিক আছে, এই হবে। 1 বেড়েছে, 2 বেড়েছে, 3 বেড়েছে, 4 বেড়েছে। আচ্ছা এখানে দেখো তোমার কি আয়নায় এই টাইপের গুলো যদি বুঝতে না পারো, কি করবে? তোমরা পরপর লিখবে, দেখে পৃষ্ঠা উল্টে দিলে হয়ে যায়, আমি দেখিয়েছি এর আগে। যাই হোক, এগুলো খুব সোজা। দেখো যেহেতু আমার আয়নাটা এই পাশে আছে, কি হবে? টি এর তো কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে ছোট অক্ষর এই দুটো তো হবেই না, যেহেতু বড় অক্ষর আছে, কি বড় অক্ষরই আসবে, ছোট অক্ষর তো আসবেই না। ঠিক আছে, এইবার এই 8টা এইদিকে আছে, মানে কি দাগটা যখন এইদিকে আছে, যখন আয়না এই পাশে আছে, তখন কি হয়ে যাবে? 8টা এইদিকে হয়ে যাবে। তো এরকম কোনটাই আছে? দেখো এটাও নেই, তাহলে আনসার এটা। আর দেখার দরকার নেই, আর দেখার দরকার নেই, ওই তোমাদের স্বার্থে আমি করে দিচ্ছি। তো দেয়ালটা দেখো এইদিকে আছে, এর এইদিকে আছে, এবার হয়ে যাবে দেয়ালটা এইদিকে। 8-এর নো চেঞ্জ। 7টা এইদিকে আছে, এবার হয়ে যাবে এইদিকে। জিটা উল্টে যাবে, এইদিকে হয়ে যাবে, কি এরকম গিয়ে এরকম ঢুকবে। ঠিক আছে, এই হবে। তো এইটাই হবে আনসার, কিন্তু তুমি অপশন লিমিট করে দেখবে, সব কিন্তু গাদাগুচ্ছ করতে যাবে না। নেক্সট। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? এটা বলো। হ্যালো। দেখো এটা গ্যাপ করো, গ্যাপ করলে কত আসছে? 216। এটার গ্যাপ করো, কত আসছে? 125। এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে? 64। তাহলে এবার কত হবে? একটা জিনিস খেয়াল করো, এটা কি? 6 এর কিউব। 125 মানে কি? বলো বলো বলো। 5-এর কিউব, 4-এর কিউব। এবার কত কিউব হবে তাহলে গ্যাপটা?
তিনের কিউব মানে কত? 27 অ্যাড হবে, তাহলে এর সঙ্গে 27 অ্যাড হবে। তিনের কিউব মানে গ্যাপ আনতে 27 অ্যাড করতে হবে, তাহলে 27 অ্যাড করলে কত হচ্ছে? 415 হচ্ছে অপশনে। 488 প্লাস 27 যোগ করলে, আচ্ছা অপশনে তাহলে ভুল দেখানো ছিল, অপশনে ভুল দেখানো ছিল, 515 অ্যান্সার হবে। হ্যাঁ, অপশনে ভুল দেখানো ছিল না, অবশ্যই বেশি হবে, 515 দিতে হবে। 488 সঙ্গে যদি আমি 88 সঙ্গে যদি আমি 27 যোগ করি, 500 উপর হয়ে যাচ্ছে না, 515 অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা দ্বিতীয় পাত্রে যে হবে ওই একই বিষয় আগেরটার মতো, তো দ্বিতীয় পত্র দেখার দরকার নেই, প্রথমটা দেখলেই হয়ে যাবে, এইগুলো দেখার দরকার নেই, কারণ দুটো দিয়েছে তোমাকে কনফিউজ করার জন্য, একটা দেখলে হয়ে যায়। তো বি মানে কত দাদা? 2। এফ মানে কত? 6। তাহলে কত বাড়লো? 4। তাহলে এস মানে 19, 4 বাড়লে কত হবে? 23। 23 মানে ডাব্লিউ। তো এটা এটা হবে না, তাহলে হয় ডি নাই এ। তারপরে দেখো, এবার দেখবো দেখো লাস্টটা চেক করলে হয়ে যাবে, লাস্টে দুটো চেক করলে হয়ে যাবে, এইভাবেই করতে হয়। তো এখানে 4 আছে, এখানে 8 হয়েছে, কত যোগ? 4 যোগ হয়েছে। তাহলে এখানে আছে 14, তার সঙ্গে 4 যোগ করলে দাদা 18। 18 মানে কি? আর হবে, তাহলে এটা অ্যান্সার, এস হবে না। এইগুলোই করতে হয়, কারণ পরে যখন আমার এম কমন আছে, এমটা আমি দেখবো না। অপশনে যখন এম কমন আছে, দুটোই দেখলাম যে এম কমন আছে, এম কেন দেখতে যাবো, পরেরটা দেখবো। বোঝা গেল? এইভাবেই করতে হয়। ওই যে ছেলেটা বলছে অপশনের লিমিট, তাই তো বললে? আচ্ছা, 31 গেল বাবা, এবার 32। ওয়েট ওয়েট, না অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু ভুল আছে কোথায় জানো? এটা না ভাগ হবে, এটা কি হবে? ভাগ হবে, বুঝতে পারলে? এইগুলো সবাই সমান সমানের পরে এগুলো ভাগ হবে। হুম, এইগুলো সব সমান সমানের পরে এগুলো ভাগ ছিল। এইবার করো তো, এটাও ভাগ ছিল। এইবার করলে দেখবে একটা জিনিস খেয়াল করবে, তুমি দেখতে পাচ্ছ এগুলো কম মান, এগুলো বেশি মান, তাহলে প্রথমে তুমি ভাগের চিন্তা ভাবনা নেবা, বড় মানটাকে ছোট করলে। ভাগ করলে কত হচ্ছে? 120 হচ্ছে। তাহলে ভাগ করলাম, 120 হলো। এবার মাঝখানে আমি সমান সমান দিই, দেখো এটা একটুখানি মাথা খাটালেই বোঝা যাচ্ছে, 11×10 = 110 প্লাস 10 করলে 120 হয়ে যাচ্ছে। তার মানে বলতে পারি প্রথমটা গুণ, তারপরটা যোগ, তারপরে সমান সমান 120, তাই না? তাহলে এইটা ছিল অ্যান্সার, গুণ তারপর যোগ তারপরে সমান সমান তারপরে ভাগ। না, হ্যাঁ অপশনে ভুল ছিল, আমি পাশে লিখে দিয়েছিলাম। এটা দেখো, এটা খুব সোজা, এটা খুব সোজা, দেখো এটা যে বিশাল টাফ তাও না, এটা কিন্তু সোজা আছে। কিভাবে গেছে বলো তো, দেখলে একটু বুঝতে পারো যে কিভাবে কি হচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই একটা একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে প্রথমে আছে, তারপরে দেখো মিডিলটা হয়েছে, এই যে মিডিলটা হচ্ছে, তারপরে আবার দেখো এইখানে আসছে। এবার এইখানে যখন আছে, আবার পরটায় কি আসবে? পরটা যদি করি, পরটায় আবার কি আসবে? এখানে আসা মানে পরটা আসে, দেখো মিডিলে রিপিট হচ্ছে আবার, এইখান থেকে এই পর্যন্ত হওয়ার পরে এই তিনটে করে যাচ্ছে, তিনটে করে যাচ্ছে। তাহলে এইখানটা হয়েছে, তাহলে এইখানটা আসে, দেখো এইটাও নেই, এটাও নেই, এটাও নেই, এটাই আছে। বুঝতে পারলে? এবার দেখো রিপিট হচ্ছে, মানে তিনটে করে যাওয়ার পরে রিপিট হচ্ছে, আবার প্রথমে চলে আসলো। ঠিক আছে, এইটা আসার পরে আবার এইটা আসবে, এরকম। হ্যাঁ হ্যাঁ, নেক্সট 34 দেখ বলছে কি, দেখো কি বলছে, দেখো এ বি সি ডি ই এফ যে একটি সোজা সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে, থাকলে এ বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে কেউ একজন আছে আর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে এ আছে, এরকম জায়গা। ঠিক, এ বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে, এ ও সি এর মাঝে কেবল দুইজন ব্যক্তি বসেছে, তাহলে এ আর সি এর বাঁ দিক এদিকে তো নিশ্চয়ই হবে না, কারণ মাঝে তো আসছে না। এ ও সি এর মাঝে কেবল দুইজন ব্যক্তি বসেছে, তাহলে এ আর সি এর মাঝে দুইজন, মানে নিশ্চয়ই সি এর পাশেই আছে। ঠিক আছে, ডি ও এফ এর মাঝে কেবল তিনজন ব্যক্তি বসেছে। ডি আর এফ এর মাঝে আগে কি করবে, তুমি পয়েন্ট করে 6টা করে নাও, যে পয়েন্ট পয়েন্ট করে 6টা এ করে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6জন বলেছিল। এর বাদিক থেকে বলেছিল এ দ্বিতীয়, 7জন, তাই আর একটা বাড়িয়ে দিলাম।
এর বলছে এ ও সি এর মাঝে কেবল দুইজন, দেখো তাহলে নিশ্চয়ই এই পাশে কেউ নেই, আর দেখার দরকার নেই, তাহলে এইখানে আছে সি। বেশ। ডি ও এফ এর মাঝে কেবল তিনজন ব্যক্তি বসেছে। ডি, দেখো আমি যদি এইখানে ডি দিই, ঠিক আছে, বা এফ দিই, তাহলে তাদের মাঝখানে কিন্তু ডি আর এ একজন নিকটবর্তী, একদম নিকটবর্তী প্রতিবেশী, তাহলে বেরিয়ে গেল, এইগুলোই খুঁজতে হয়। ডি এর একজন নিকটবর্তী প্রতিবেশী, তাই নিশ্চয়ই ডি এখানে আছে। কি করে বুঝলাম ডি এখানে আছে? কারণ এইখানে বলে দিয়েছে ডি ও এফ এর মাঝখানে তিনজন থাকতে হবে। তাহলে এই পাশে যদি ডি, তাহলে তিনজন থাকবে না, না থাকতেও পারে আবার। আচ্ছা, তাহলে হয় ডি এখানে, দেখো হয় ডি এখানে, না হয় ডি এখানে, তাই তো? কারণ ডি এর একজন নিকটবর্তী প্রতিবেশী, তাই বলেছে। আচ্ছা, তারপর বলছি বি ডি এর একজন নিকটবর্তী প্রতিবেশী। বি আবার কি নিকটবর্তী প্রতিবেশী বলছি, তার মানে আমরা বলতে পারি, দেখো বি নিশ্চয়ই এখানে আছে, তাই না? বি যদি নিশ্চয়ই এখানে থাকে, না তাও না, তাহলে বি এখানে নেই, তাহলে বি এইখানে আছে আর ডি এইখানে আছে। এইবার এইবার বলছে কি ডি, কেন বি এর পাশে, বি ডি এর একজন, ও বি ডি এর, সরি 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 সরি, আমি খেয়াল করিনি গো, আমার ভুল। বি, আমি এখানে এ ভেবেছিলাম, বি ডি এর একজন নিকটবর্তী, তার মানে নিশ্চয়ই ডি এখানেই আছে, তাহলে বি এখানে হবে। হুম। এবার বলছে ডি আর এফ এর মাঝখানে তিনজন, তাহলে এই দুইজন আর একজন কেউ আছে, তাই তো? তিনজন হতে হবে বলেছে, এফ নিশ্চয়ই এই জায়গাটা আছে, তবেই তো তিনজন থাকছে। বি সি আর এখানে কেউ একটা আছে, তাহলে এফ ধারে আসছে। আচ্ছা, এবার নিকটবর্তী, এবং ই সি এর একজন নিকটবর্তী, তাহলে ই নিশ্চয়ই এখানে আছে, আর বাকিটা কে পড়ে আছে? আচ্ছা নয়, তাহলে নয় হবে না, তাহলে এখানে হবে না, এখানে জি হবে। ই সি এর একজন নিকটবর্তী প্রতিবেশী নয়, তার মানে কিন্তু ই হবে এইখানে। চরম বাম দিকে কে আছে তাহলে? সরি ই না, এখানে জি হবে, তাহলে অ্যান্সার ই হয়ে যাবে। কে অ্যান্সার? অ্যান্সার ই হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর রিজনিং কিন্তু এগুলো, মাথা ঠান্ডা করে না করলে বেরিয়ে যাবে। ছোট ছোট অক্ষর বুঝতে পারছি না, আর এমনি চোখে রোদ পড়েছে প্রচন্ড। যাই হোক, বাদ দাও সব কথা। বলছে একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় গ্রাসহপার অ্যান্ড কে লেখা হয় জাডো। দেখো একটা সিম্পল লজিক মাথায় রেখে, গ্রাস হোপার আর অ্যান্ট মানে আলাদা, ঠিক আছে? হ্যাঁ আলাদা, হ্যাঁ গ্রাস হোপার আর অ্যান্ট আলাদা আলাদা পার্ট, নাকি? জাডো সিড, আচ্ছা একসাথেই। তো গ্রাস হোপার অ্যান্ট কে লেখা হয় জাডো সিড, না দুটো করেই ঠিকই আছে। আর জু ফুফ, আচ্ছা যাই হোক, কি চেয়েছে অ্যান্সার দেখো, চেয়েছে কি ব্লেডের সঙ্গে, তাহলে ব্লেডের সঙ্গে যদি চাই, তাহলে ব্লেড আর অ্যান্ট, তাহলে অ্যান্টের মানটা বের করলেই বেরিয়ে যাবে, তাই না? এবার অ্যান্টের মানটা বের করতে গেলে দেখো তোমার গ্রাস ওভারটা লাগবে, তাহলে গ্রাস ওভার থেকে কি লেখা হচ্ছে, যা জু, সিডের এখানে, হ্যাঁ, তাহলে গ্রাস ওভার এখানে যা জু কি কমন আছে, যা কমন আছে, তো এই যা কেটে গেল, তাহলে অ্যান্ট মানে কি হলো, অ্যান্ট মানে ডু হয়ে গেল, অ্যান্ট মানে ডু হয়ে গেল, তাহলে অ্যান্ট অ্যান্ট মানে কি হয়ে গেল, দেখ অ্যান্ট মানে ডু হয়ে গেল, তাহলে ব্লেড পড়ে আছে, আর অ্যান্ট মানে ডু পেয়ে গেলাম। তার মানে দেখো এখানে, এখান থেকেই তোমরা একবারে বের করে নিতে পারবো। আবার বলছি, যেহেতু আমার কি চেয়েছে, যেহেতু আমার কি চেয়েছে, ব্লেড চেয়েছে, কি চেয়েছে, ব্লেড চেয়েছে, তো এখানে ব্লেড আর অ্যান্ট কমন আছে, তাই না? তাহলে অ্যান্টের ভ্যালুটা বের করতে পারলে আমি ব্লেডটা পড়ে থাকবে। তো দেখো এখানে কমন কি ডু আছে, তাই নিশ্চয়ই অ্যান্টের ভ্যালু কি এফ ও ফো, এইভাবে করতে হবে একবারে। প্র্যাকটিস করবে, অধিক প্র্যাকটিস করবে, ভালো হবে। মাথা ঠান্ডা করলে বুঝতে হবে। আরে বলতে চাইছে যে কি গ্রাস ওপার একটা পার্ট আর অ্যান্ট একটা পার্ট, এখানে এই যা ডুয়োর ভিতরে যে কোনো একটা মান হবে, যে কোনো একটা হবে, ঠিক আছে? আর এখানে দেখো সিড ব্লেড মানে যার ফো, যে কোনো একটা অ্যান্সার হবে। আর ব্লেড অ্যান্ট এর মধ্যে ফো বা ডু যে কোনো একটা হবে। এবার কি করে বুঝবো কোনটা কার, তার জন্য কি করতে হয়, কমন পার্ট খুলতে হয়। এখানে ব্লেডের অ্যান্সার চাই, তো ব্লেড আর অ্যান্টটাকে আমি দেখছি ব্লেড কোথায় আছে, তাহলে ব্লেড আর অ্যান্ট আছে, তাহলে এখানে আমি অ্যান্টের ভ্যালুটা যদি পেয়ে যাই, এখানেও অ্যান্ট আছে,
অ্যান্টের ভ্যালুটা যদি আমি পেয়ে যাই তাহলে এবার দেখো এখানেও অ্যান্ড কমন আছে, এখানেও অ্যান্ড কমন। এবার এদেরকে কি বলছে সেটা কমন কোনটা, সেটাই হয়ে যাবে অ্যান্টের অ্যান্সার। দেখো এখানেও ডু কমন, মানে অ্যান্ড মানে ডু, এখানেও ডু কমন, তাহলে অ্যান্ড অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে ডু লেখা হচ্ছে। ঠিক, তাহলে এই দুটো পার্টের মধ্যে অ্যান্ড মানে যদি ডু লেখা হয় তাহলে ব্লেড মানে নিশ্চয়ই কি ফো পড়ে থাকবে। বুঝলে, প্র্যাকটিস করো প্র্যাকটিস করো। তারপরে দেখো 36 দেখো কোন, তারপরে দেখো ওরা কি বলে বলে দাও তো, আমার খেয়াল করছে না কি বলে, প্র্যাকটিস করতাম শুধু আমি। দেখো তারপরে দেখো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, না না না, ওটা না, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না ওটা। যাই হোক, এদিকে দেখো টাইম কম, এতগুলো কোশ্চেন। দেখো এখানে এটা এটা কোটা আছে ছিল, চেক করে দেখবে, এটা কি করবা, চেক করে দেখবা। ঠিক আছে, একটা সিম্পল লজিক বোঝা যাচ্ছে যে কি, এখানে যদি আমরা করি, এখানে আমার 66 আনতে হবে, কি আনতে হবে 66, তাহলে নিশ্চয়ই চিহ্নের যে পরিবর্তন বলছে কি, কোনো দুটি চিহ্নকে নিজেদের মধ্যে স্থান বিনিময় করতে হবে, নিশ্চয়ই তাহলে 48 আর 36-এর ভিতরে প্লাস হবে না, তাই তো? প্লাস হবে কি, গুণ হবে না প্লাস, আর যদি তার মানে কি প্লাস আর এটা হবে না, কারণ এটা তো অনেক বেশি হয়ে যাবে, 48 আর 36 যদি গুণ টুন করি থাকি, বেশি হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে এটা তো হবে না। ঠিক, তাহলে প্লাস মাইনাস নেওয়া যেতে পারে, তাহলে প্লাস মাইনাস একে যদি মাইনাস করি কত হচ্ছে, 12 হচ্ছে, সেক্ষেত্রে আরো কম হয়ে যাবে, তাই না? তাহলে আরো কম, এটাও হচ্ছে না, তাহলে কোনটা আসছে দেখো, প্লাস আর গুণের ভিতরে যে কোনো একটা আসবে। দেখো এটা চেক করে দেখে নেবা। এবার এখানে একটা ভাগ ছিল, অবশ্যই ভাগ ছিল তো, এটা ভুল আছে, আমি বলেছি এই গুণটাকে ভাগ করে দাও, গুণটাকে ভাগ করে দাও। এবার দেখো তো, 9 ভাজিত 2, মানে 9/2 করলে আসবে, 9 9 81 +2, না 2 11, দাও দেখছি। আর 36 আর 48, গুণটাকে ভাগ করে দিলাম। আচ্ছা এখানে ভুল, এই এই এর ভিতরে না একটা ভাগ টাগ ছিল কিছু, বুঝলে? যাই হোক, এখানে একটু এখানে সমস্যা আছে, ঠিক আছে, এটা দেখে লাভ নেই, যেটা সমস্যা আছে এই প্লাস গুলো ভাগ নিয়ে নেয়, আমি মনেই নেই, যখনই আমরা করি কপি নিই তখন এগুলো ভাগ নিয়ে নেয়, আর 3টা ওটা হয়ে যায় 3, মানে সরি 3টা ও হয়ে যায়, এগুলো খেয়াল রাখতে হবে, খেয়াল ছিল না আমার। তারপর দেখো, বাদ দাও, যেটা হয়নি সেটা বাদ দাও। নেক্সট দেখো, এটা কি হবে বলো, বলছে 6 জনে গোল টেবিলে, খুব সোজা, গোল টেবিল গুলো খুব সোজা জানো তো, যখনই 6 জন বলেছে কি করবা, কি বলছো, কি 37-এরটা ভালো করে বলো। ও সেটা বলো, তোমার কথা বুঝতেই পারছি না আমি, কেটে কেটে আসছে তোমার কথা। আর যাই হোক দেখো, D4, G7, তারপরে M13, P কত, 3 করে যোগ হচ্ছে, কত করে, 3 করে যোগ, 3 করে যদি হয় 7 আর 3 10, তার মানে কি প্রথমে এই অপশনটা হবে না। ঠিক, এবার দেখো তারপরে এইচ মানে কত, 8, আর কে মানে 3 করে, সব কটা 3 করে বাড়ছে, তাহলে কত হবে, তাহলে 11 আর 3 কত হবে বলো, বলো বললেই হয়ে যাবে, তাহলে এন হবে, তাহলে এ দুটো হলো না। তারপর দেখো কমেছে, তারপরে কি হয়েছে, কমেছে, ভি মানে 22, এস এসছে 3 করে কমেছে, তারপরটা দেখো 3 করে কমেছে, এস মানে 19, 19 থেকে 3 কম হলে কত হবে,
অপশন এ, আর দেখার দরকার নেই। নেক্সট দেখো, তো 6 জন, তাই তো 6 জন গোল টেবিল আছে, তো 6 জন যখনই বলো এমন করে নেবে, ব্যাস 6 জন হয়ে গেল। 6 জন কি করছে, এফ এর একজন নিকটবর্তী প্রতিবেশী, এইগুলো দেখে বুঝবে না, নিকটবর্তী প্রতিবেশী ঠিক আছে, কিন্তু বুঝতে পারছেন যে কোন পাশে। ডি ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এইগুলো দেখে করতে হয়। ডি ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে ই নিশ্চয়ই এখানে, এই দিকে সব তাকিয়ে আছে, তাহলে ডান দিক মানে এখানে, ওই জন্য ওখানে লিখলাম ই, ঠিক আছে। ই এর, তাহলে ডি ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে, ঠিক আছে। এবার বলছে কি, বি ই এর একজন নিকটবর্তী, সেটা জানি না কোথায়, প্রতিবেশী, এবং সি এর ডান দিকে দ্বিতীয় স্থান, তাহলে কি বি সি এর আবার ডান দিকে দ্বিতীয় স্থানে আছে। এফ ডি এর ডান দিকে, দেখো একটা একটা করে বোঝাচ্ছে, এফ ডি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, ডি এর ডান দিকের দ্বিতীয় স্থানে এফ নিশ্চয়ই এখানে আছে, ঠিক তো। এফ ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বুঝেছি। এ ই এর একজন নিকটবর্তী প্রতিবেশী নয়, তাহলে এ যদি ই এর প্রতিবেশী না হয়, তাহলে এ নিশ্চয়ই এখানে, ঠিক কিনা। যে এ ই এর একজন নিকটবর্তী প্রতিবেশী নয়, তাহলে ই এখানে আর এখানে তো হবে না, তাই নিশ্চয়ই এ এখানে আছে। এইবার তুমি প্রথমে চলে যাও, এফ আর এ একজন নিকটবর্তী প্রতিবেশী, হ্যাঁ পেয়ে গেছি। ডি ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, সেটা করেছি। বি ই এর একজন নিকটবর্তী প্রতিবেশী, কি বলছে বি ই এর, তাহলে হয় বি এইখানে আর না হয় বি এইখানে, যে কোনো একটা হবে। তারপরে বলছে এবং সি এর ডান দিকে থেকে, বি কে, বি ই এর একজন নিকটবর্তী এবং সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে নিশ্চয়ই সি এইখানে আছে, তবেই তো ডান দিকে এটা হবে। আর এখানে যদি সি থাকে তাহলে তো বাম দিক হয়ে যাচ্ছে, তাই না। ক্লু কিন্তু দিয়ে দিয়েছে, তার মানে আমরা বলতে পারি যে সি আছে এইখানে আর বি আছে এইখানে, তবেই তো সি এর ডান দিক হচ্ছে এটা, কারণ তো ও এই দিকটা কি আছে, মানে ডান দিক তো এটা, বুঝতে পেরেছো। ব্যাস এবার কিন্তু হয়ে গেছে। না উল্টো কি, এই যে উল্টো, উল্টো, এখানে তো উল্টো হয়ে গেছে, এই সি এর, এই দেখো আমাদের হিসেবে এটা তো কোন দিক, বাম দিক হচ্ছে, এই উল্টো হয়ে গেছে না, তোমার যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে এইদিকে তাকিয়ে আছে মানে তার ডান দিক বাম দিক কোনটা হবে, ঠিক আছে। হুম। আরে এই এই পাশগুলো সব ঠিক হবে, এই পাশগুলো উপরের গুলো উল্টো হয়ে যায় না, সেমই হবে, তুমি জাস্ট মাথা রাখবে আমি যদি এইদিকে, এইদিকে যদি তাকিয়ে থাকি তাহলে এর ডান দিক কোন দিক হতে পারে, এই দিক হতে পারে, সেটা তো তোমাকে মাথার মধ্যে ক্যালকুলেশন করে রাখতে হবে, সেটাই বলছি আমি। তাহলে এখানে দেখো অ্যান্সার কি এলো, কি বলছি, ই এর ঠিক বাম দিকে কে, তাহলে ই এর ঠিক বাম দিকে কে আছে, বাম দিকেটা, ই এর ডান দিক তো এইটা, তাহলে বাম দিকে কে আছে, সি আছে, অপশন এ ছিল। নেক্সট, এখানে বলো, এইগুলো এসএসসি তে খুব আসে, বলো। বলছে এই বলছে যে বিকল্প চিত্রে প্রশ্ন চিত্রটি লুকিয়ে আছে, মানে কোনটার মধ্যে দেখতে পাচ্ছ যে এরকম একটা চিত্র হতে পারে, এইটা রাইট, এই এই যে এর মধ্যে দেখো লুকিয়ে আছে, এই যে, ঠিক আছে। অপশন বি তে না, কিন্তু এটা অপশন, হ্যাঁ এটা বি তে আছে, এটার মধ্যে আছে। এগুলো কিন্তু এসএসসি তে খুব দেয়, এসএসসি জিডিপি তে। তারপরে আমাকে বলছে একটি ছবির দিকে তাকিয়ে অঞ্জলি বলল, আমার বাবার একমাত্র পুত্র, তাহলে এটা অঞ্জলি, অঞ্জলির বাবার একমাত্র পুত্র মানে কি, অঞ্জলি ভাই সেটা। আমার, অঞ্জলি বলছে আমার বাবার একমাত্র পুত্র, মানে ওর একমাত্র ভাই, ছবির লোকটি অঞ্জলির সাথে কিভাবে সম্পর্কিত। একটি ছবির দিকে তাকিয়ে অঞ্জলি বলল সে আমার বাবার একমাত্র পুত্র, কি হলো তাহলে, আমি যদি বলি আমার বাবার একমাত্র পুত্র, সে আমার কি হবে, এটা তো দেখাই লাগে না, এটা দেখাই লাগে না, আমার বাবার একমাত্র পুত্র মানে কি? আমার ভাই সে, কিছু বলা লাগবে তাহলে, এটা এটা করাই লাগে না, এটা যদি জটিল দেশ তাও না। কি দেওয়া রয়েছে তো ওখানে অ্যান্সার কিতে, ভাই, যদি কিছু দেওয়া থাকে তো ভাই হবে, ঠিক আছে, শয়নকার ভাই হবে। দেখো, দ্বিতীয় পদটি প্রথম পদের সঙ্গে এবং ষষ্ঠ পদটি পঞ্চম পদের সঙ্গে যেভাবে সম্পর্কিত, এই একই বিষয়,
একটা সিম্পল লজিক দেখো এটা কিভাবে হয়েছে, জুম করে দিই তোমাদের সুবিধা হয়ে যাবে। দেখো দাদা, তো আমরা বুঝতে পারছি যে এটা কি 15 স্কোয়ার, তার মানে কি এটা 13 ছিল, 2 প্লাস হয়েছে। এবার তাহলে 16-র সঙ্গে এটা এটা ক্লিয়ার করে আসি। 17 প্লাস 2 19-এর স্কোয়ার মানে কত, 361। হ্যাঁ তাই তো হচ্ছে দেখছি। তাহলে আমরা এটা বলতে পারি কি 16 আর 2 কত, 18। তো 18 স্কোয়ার কত, অপশন বি 324 আনসার। নেক্সট পরেরটা দেখো কিভাবে হয়েছে, কি করেছে এটা, কি করেছে গো এটা, কি করেছে বলো। দেখো 1, তারপর ডিফারেন্স কত 4, তারপর ডিফারেন্স কত, তারপরে 16, তারপরে বলো বলো 125, অবভিয়াসলি 125। তারপরে একটা সিম্পল লজিক বুঝতে পারছো তোমরা, এখানে লজিকটা দেখলেই বোঝা যাচ্ছে। দেখি একটা বাদে একটা যদি ধরি, আমরা দেখতে পাচ্ছি কি, দেখো প্রথমে দেখো বিজোড়গুলোর কিউব হচ্ছে, বিজোড়গুলোর কিউব হচ্ছে, একের কিউব হচ্ছে, দেখো বিজোড়গুলোর কি হচ্ছে, কিউব হচ্ছে, দেখো 5-এর কিউব, বিজোড়গুলোর কিউব, আর জোড়গুলোর স্কোয়ার হচ্ছে, দেখো 2 4-এর স্কোয়ার, তাহলে 5-এ পরে কি 6-এর স্কোয়ার হবে, 6-এর স্কোয়ার মানে 36, আট করো সাথে 183 প্লাস 36 অ্যাড করলে কত হয়, 6 আর 3-এ 9 হয়, 8 আর 3-এ 21, হাতে 21। বুঝতে পেরেছো? তাহলে বিজোড়গুলোর কিউব ডিফারেন্স আসছে, আর জোড়গুলোর স্কোয়ার ডিফারেন্স আসছে, এই ডিফারেন্স। এবার এই কাগজ কাটা খুব সোজা, এটা আরো একটুখানি মাথা খাটালে দেখো এইগুলো দেখলেই বোঝা যায়, আর এরকমই থাকে ডব্লিউতে থাকলে। দেখো এটাকে যখন তুমি ফোল্ড করা আছে, তুমি এই ফোল্ডে যখন খুলবে তখন কি, এই যে বিন্দুটা আছে এখানে হয়ে যাবে, আর স্টার গুলো এখানে একটা স্টার আসবে পাশাপাশি, আর এটা এখানে চলে যাবে। হুম, তাহলে একটা সিম্পল লজিক কি, আর এটাকে যখন খুলবে এই পাশাপাশি স্টার চলে আসবে, এরও পাশাপাশি স্টার চলে আসবে, আর এইখানে একটা গোল হয়ে যাবে, এখানে একটা গোল, তাহলে এইখানেও দুটো পাশাপাশি স্টার চলে আসবে, এই যে দুটো আছে পাশে এসে, তাহলে মাঝখানে 4টে গোল থাকবে। এটাই দেখো, মাঝখানে 4টে গোল থাকবে, তাহলে এই দুটো আছে, এটা তো হবেই না, এটা এই দুটো হবেই না। এইবার প্রত্যেক ধারা ধারে দুটো করে স্টার আছে, তাহলে এর দেখো এক গাদা স্টার হয়ে গেছে, এটা হবে না, তাহলে অ্যান্সার এটা হয়ে যাবে। মাথা ঠান্ডা করে কাগজ টাগজ কাটা বিষয় দরকার নেই, ওখানে একটু মাথা ঠান্ডা করলে হয়ে যাবে। এখানে দেখো কি বলছে, সেই একই রকম ভাবে আগে যেগুলো করে আসলাম, যে বার্ক শব্দটি গাণিতিক ভাবে লেখা হলো এই, বেন্ড শব্দটিকে লেখা হলো এই। আচ্ছা একটা জিনিস খেয়াল করলে তোমরা দেখতে পাচ্ছ, বি আছে এখানে, এখানে 5 আছে, এখানেও বি আছে, এখানে 5 আছে, তার মানে বলতে পারি না আমরা যে মানগুলোর ভ্যালিউ যা এও তাই, বলতে পারি কি, বুঝতে পারলে? দেখো একই মান আছে, তার মানে কি যেটাই ভ্যালু দেওয়া আছে সেটাই মান ওদের। হুম, তাহলে এইবার এখানে চলে আসো, বি আছে তাহলে 5 দিয়ে শুরু হবে, বির ভ্যালু 5। এর ভ্যালু কি দেওয়া ছিল এখানে, 2 নম্বর এর ভ্যালু 7 দেওয়া ছিল, তো 7 দিয়ে হবে, দেখো প্রত্যেকটা 7 দিয়ে। আলাদা আলাদা কি আছে, লাস্টে দুটো দেখো, তারপরে দেখো কি রয়েছে, এ আছে এখানে, এ মানে দ্বিতীয় নম্বরে এ ছিল 1 হবে, তাহলে 1 হবে। 5 7 1 কোনটায় আছে, এটা তো নেই, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, বিই এ আর, আর এর ভ্যালু কি আছে, 3 নম্বরে আর এর ভ্যালু আছে 3, এই 3 কোনটায় আছে দেখো, এটাই নেই। তারপরে দেখো ডি এর ভ্যালু কি আছে, ডি মানে দাদা এখানে 9 বলছে, তাহলে 9 হবে, কোনটা আছে, এটাই নেই, আনসার অপশন ডি। বোঝা গেল? এইগুলো কি করে বুঝলাম, যখনই দেখলাম যে একই অক্ষরের মান সেম দেওয়া আছে পরেরটাতে, তার মানে ওটাই পরপর যেভাবে আছে ওটাই ওদের মান হয়ে যায়। 45 দাগ দেখো, আবিধানিক অর্থ সাজাও, মানে ডিকশনারি যেটাকে বলি আমরা ইংলিশে, খুব সোজা এগুলো করতে। কি করতে হয়, প্রথমে প্রত্যেকের জি কমন, তাহলে জি আর এল দেখো প্রত্যেকের কমন, তাহলে জি এল নিয়ে কোনো কাজ নেই। প্রত্যেকটা জি এল ও, প্রত্যেকটাই জি এল ও কমন আছে, তাহলে এই তিনটে নিয়ে আমাদের কোনো কাজ নেই, তাই প্রথমে এই তিনটেকে আমরা হাফিস করে দিলাম। এইবার পরে এগুলো নিয়ে কাজ, দেখো প্রথমে কি পড়ছি আমরা, দেখো বি আসছে, তাহলে এই দেখো সবকটাই বি আসছে, আর এর প্রথমে কি আসছে, এর আসছে ও, তাহলে বলতে পারি বি তো আগে পড়ি আর ও পরে পড়ি, তাহলে একদম শেষে কি আসবে, 5 আসবে, 5 নাম্বারটা একদম শেষে, তাহলে এটা অ্যান্সারটা হবে না, 5 নাম্বার একদম শেষে হবে অ্যান্সার,
এটা তো পেয়ে গেলাম, ব্যাস। এবার এই চারটের মধ্যে খেলা খেলবো। এরও বি আছে, এদেরও বির পরে আবার মাল, মানে অন্য কিছু আছে আবার, তাই না? দেখো বির পরে অন্য কিছু আছে, কিন্তু এটা কিন্তু আর নেই। তার মানে এক দাগটা প্রথমে হবে, তাহলে এটাও অ্যান্সার হবে না। ঠিক আছে, তাহলে এইবার এই তিনটের ভিতরে খেলবো। এরও বি আছে, এরও বি আছে, এরও বি আছে। প্রথম কারে আসছে? প্রথম দেখো এর এ আছে, এর ইউ আছে, এর ই আছে, তাহলে কি পড়বো? এ পড়বো আগে, তাই না? তাহলে এক পড়লাম, তারপরে তিন পড়লাম, তাহলে এটা পড়লাম না, তাহলে অ্যান্সার এটা হয়ে গেল। পরেগুলো দেখার দরকার নেই। বুঝতে পেরেছো? এগুলো খুব সোজা, হালকা করে মাথা ঠান্ডা করে করবে। আচ্ছা, ইংলিশটা দেখো। 46 দাগে ছিল কি? এ ড্যাশ অফ ট্রিজ। কি বলছে? আ ড্যাশ অফ ট্রিজ। কালেকটিভ নাউন, আমি বলেছিলাম তোমাদের আস্তে আস্তে হয়ে যাবে সবকিছু। তো দেখো, প্যাক অফ উলফস বলে। কি বলে? প্যাক অফ উলফস বলে। হ্যাঁ, মানে কি নেকড়ের দলকে আমরা কি বলি? প্যাক অফ উলফস। ঠিক আছে, এটা মনে রাখবে। বা প্যাক অফ কার্ডসও বলে। প্যাক অফ কার্ডস মানে তাসেদের একগুচ্ছ তাসকেও আমরা কি বলি? প্যাক অফ বলা হয়। হ্যাঁ, এবার দেখো হাইভ কি? বি হাইভ নাম শুনেছো, মৌচাক, তাই না? তাহলে কি বলা হয়? হাইভ অফ বিজ, মৌমাছির দলকে আমরা হাইভ বলে থাকি। আচ্ছা, অর্চার্ড কি বলে? ফ্রুট কে বলে? এ অর্চার্ড অফ ফুল, এই ফ্রুট মানে অনেকগুলো ফুলের, এই ফলের একসাজি ফল যেটাকে বলা হয়, সেটাকে আমরা বলতে পারি আ অর্চার্ড অফ ফ্রুট। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এখানে? অ্যান্সার হবে অপশন বি, এ গ্রোভ অফ ট্রিজ বলে। মানে অনেকগুলো গাছ একসঙ্গে থাকলে তাকে বলবো আ গ্রোভ অফ ট্রিজ। নেক্সট, প্লায়েবল। প্লায়েবল মানে যাকে তুমি গলিয়ে দিতে পারো। প্লায়েবল মানে তুমি কথার মাধ্যমে তুমি তাকে গলিয়ে দিচ্ছ, এরকম একটা অর্থ। তাহলে দেখো, করাপ্ট তো মানে দুর্নীতি। প্র্যাকটিক্যাল মাইন্ড মানে যে খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড। স্মুথ টকিং, স্মুথ টকিং মানে কি? যে সুন্দরভাবে কথা বলে যেটা। হ্যাঁ, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? ইজিলি ইনফ্লুয়েন্স, যাকে তুমি সহজেই প্রভাবিত করতে পারো বা আকর্ষিত করতে পারো। তো প্লায়েবল মানে যার মনটাকে তুমি গলিয়ে দিচ্ছ, তুমি ইনফ্লুয়েন্স করতে পারছো, মানে কি? সে তোমার মনটাকে গলিয়ে ফেলছে, তুমি তার মনটাকে। এই করেই কিন্তু দুনিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের ভিতরে ইনফ্লুয়েন্স করছে। যাই হোক, নেগেটিভ নেবে না। ডটার, দেখো অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডটারের কি হয়? দেখো একটা সিম্পল, লুনার কাকে বলে? মুন। মুন মানে কি? চাঁদ। চাঁদের অ্যাডজেক্টিভ হচ্ছে লুনার বলি। প্যাটার্নাল, আমরা জানি প্যাটার্নাল মানে বাবাকে বোঝায়, তাহলে কি ফাদার থেকে এসছে, তাই তো? ফাদার থেকে প্যাটার্নাল বলে। আর ফ্যাটার্নাল আমরা জানি ফ্যাট্রিসাইড, নাম শুনেছো? প্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড তো ব্রাদারের হয়ে যাবে এটা, তাই না? ভাইয়ের। ফ্যাটার্নাল বলে, তাহলে কি নিশ্চয়ই পড়ে আছে কে? ফিলিয়াল। তাহলে ডটারের অ্যাডজেক্টিভ ফর্ম কি বলে? ফিলিয়াল বলে। হুম, বলছে স্মল পক্স হ্যাজ বিন এরাডিকেটেড ইন্ডিয়া ড্যাশ ইন্ডিয়া প্রিপোজিশন। তো মানে কি বলো? বলছে স্মল পক্স ভারত থেকে মুছে গেছে, একদম চিরতরে মুছে গেছে, এমন একটা ভাব। তাহলে কি হবে অ্যান্সার? থেকে অর্থে মানে ফ্রম হবে, ফ্রম ইন্ডিয়া। ইরাডিকেটেড ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে মুছে গেছে। ইরাডিকেটেড পরে কি বসালাম? তাহলে ফ্রম। তারপরে দেখো 50 দেখো, প্রেফিক্স। প্রেফিক্স মানে আগে বসে, প্রেফিক্স মানে আগে বসে। হ্যাঁ, তাহলে অ্যাটেন্টিভের আগে কোনটা বসবে? তো অ্যাটেন্টিভের বিপরীতটা করলে হয়ে যায় ইনঅ্যাটেন্টিভ। বিপরীত অর্থ করে দাও, অ্যান্টোনিম ইনঅ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের, ওটাই অ্যান্সার। ঠিক আছে, আর মাথায় রাখবে আই এম রয়েছে, দেখো এগুলো মাথায় রাখবে। যে ওয়ার্ডগুলো এল দিয়ে শুরু হয়, আরে যে ওয়ার্ডগুলো এল দিয়ে শুরু হয়, মাথায় রাখবে যে ওয়ার্ডগুলো এল দিয়ে শুরু হয় তার আগে আই এল বসে। যে ওয়ার্ডগুলো পি দিয়ে শুরু হয় তার আগে আই এম বসে। এই দুটো মাথায় রাখবে। আই এম দিয়ে কিন্তু পরীক্ষা, যেমন পসিবল, দেখো পি আছে। ইম্পসিবল, পরীক্ষায় আমাদের এসেছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা আমি চাকরি করছি। প্লজিবল ছিল কি? প্লজিবল, সেটা হয়ে যাবে কি? ইমপ্লজিবল। আমার জানা ছিল যে পি দিয়ে শুরু হওয়া মানে আই এম যুক্ত হয়। তারপরে দেখো অঙ্ক 51 কি বলছে? তারপর অঙ্ক ধর করে চলে যাবো, কিন্তু এসব অঙ্ক দেখবে করে চলে যাবে। কি বলছে? 30টি ডিমের ক্রয় মূল্য 20টি ডিমের বিক্রয় মূল্যের সমান। তো সিপি আর কি এসপি। তো আমরা জানি কি টি এর উল্টো কি হয়? টাকা হয়। টি এর উল্টো টাকা। তাহলে ক্রয় মূল্য যেখানে 30 দেখা আছে, টি এর জায়গায় লিখবো 20, টাকা কনভার্ট করে নিচ্ছে ডাইরেক্টলি। শূন্য শূন্য করে দাও, রেশিও করে দিলাম। তাহলে কি লাভ হচ্ছে, তাই তো? তাই 2 টাকায় 1 টাকা লাভ, 100 কত হবে? তাহলে 50% লাভ। বুঝতে পেরেছো কি করলাম? আমি তোমাদের বলেছিলাম যে টি এর রেশিওর উল্টো কি হয়ে যাবে? টি এর রেশিওর উল্টো হয়ে যাবে টাকা, পরিমাণের উল্টো হয় টাকা, আমি তোমাদের বলেছিলাম। তাহলে
এই যদি আমার সিপি হয়, এই এসপি হলে, এবার দেখো সিপি ছিল 30টি, টাকায় কনভার্ট করলে অনুপাতটা উল্টে যাবে বললাম, তাহলে এখানে হয়ে যাবে 20, আর এটা হয়ে যাবে স্পির জায়গায় হয়ে যাবে, সিপিটা হয়ে যাবে এসপি, শূন্য শূন্য কাটলে 2 টাকার জিনিসটা তুমি 3 টাকায় বিক্রি করছো, তার মানে লাভ করছো কত? 1 টাকা, মানে হাফ হাফ লাভ হচ্ছে, হাফ হাফ মানে 50%। নেক্সট, এসব অঙ্ক কিন্তু এর আগেও করিয়েছি, বলো এটা কি হবে? 320টি কম্পিউটারের বিক্রয় মূল্য 400টি কম্পিউটারে, এই একই রকম, আগে যেটা করে আসলে এই করো সিপি, এই করো এসপি, হুম, টাকায় কনভার্ট করো, টাকায় কনভার্ট করে না উল্টে যাবে রেশিওটা, ঠিক? তাহলে বিক্রয় মূল্যের জায়গায় কি হয়েছে, এতটি বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্য হয়ে যাবে, টি এর উল্টো টাকা করে নিচ্ছি, আর এসপি টি এর জায়গায়, এই সিপি টি এর জায়গায় এসপি দখল করবে, কাটাকুটি করে দাও, 4 8 32, 5 40, এই 4 টাকার জিনিসটা তুমি 5 টাকায় বিক্রি করছো, তাহলে 4 টাকা 1 টাকা লাভ করছো, 100-এ কত? 25%, অপশন সি, আগের মতনই কিন্তু। আর জল জমে বরফে পরিণত হলে 10% বাড়ে, মানে কি? 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 1-এর 10, মানে 10 যদি ছিল তার উপরে 1 বাড়ে, মানে কত হলো? 11 হলো। এর বলছে জল বরফ গলে তার আয়তন যদি শতকরা কত হ্রাস পাবে, তাহলে 11 হয়ে গেছে বরফ হয়ে, আবার যখন জলে কনভার্ট করবো আবার 1 কমতে হবে, তাহলে 11 1 100-এ কত বললে কত আসবে? 9×1 = 11, অপশন বি। এইগুলো কিন্তু অনেক আগের, খুব ইজি। কত টাকার y% সরল সুদের হারে y বছরের y টাকা সুদ হিসাবে পাওয়া যাবে? কত টাকা? তাহলে পি এর ভ্যালু চাইছি, তো পি সমান সমান কি জানি আমরা, আই ইন্টু, তাহলে y টাকা সুদ বলেছি, আই ইন্টু 100 বাই কি পিটি, তাহলে টি আর এই আসছে, তাই না? তাহলে কি হচ্ছে দেখো তো, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 100/y পড়ে থাকছে, অ্যান্সার কি 100/y। বুঝতে পেরেছো? কিচ্ছু নেই, যা সূত্র অ্যাপ্লাই করে দাও। এখানে দুটি সংখ্যার গসাগু এত, লসাগু এত, সংখ্যা দুটির প্রতিটি 13 এর বড় হলে বড় সংখ্যাটি কত, মানে 13 থেকে বড় হতে হবে, তাহলে কত হবে বলো, কত হবে? তাহলে গসাগুটাকে আউট করে দাও, গসাগুটাকে আউট করে দাও, দেখো লসাগুর থেকে গসাগু যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয়, অনুপাতগুলোর গুণফল পড়ে থাকে, তাই না? 13 দিয়ে ভাগ করো, 13 দিয়ে 26 পড়ে থাকলে 2, আবার 13 দিয়ে 26 22, তাহলে 22-কে দুটো খণ্ডে ভাগ করলে কি আমরা একবারেই চলে আসবে কি 11 2 22, তার হয় ভাঙা যায়? আর মাথা রাখবে, লসাগুকে যখন আমরা গসাগু দিয়ে ভাগ করবো তখন অনুপাতগুলোর গুণফল পড়ে থাকবে, তাহলে অনুপাতগুলোর গুণফল পড়ে গেছে 22, তাই 22-কে ভাঙলে ভাঙা চলে আসবে 2 আর 11। তাহলে বড় সংখ্যাটি কত হবে? অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মানটা পাই, তাই 13 11 কত হয়ে যাবে? 100, সরি না না ভুল করলাম, 143 গুণ করলে 13 11 143, অপশন সি। বোঝা গেল? আর সরু সংখ্যা বলে কত হতো? 26 হতো। নেক্সট, তারপরে 56 দাগ, বলো কি বলছে। একটি গাড়ি কোনো নির্দিষ্ট স্থানে 10 ঘন্টায় পৌঁছায়, যাত্রাপথে অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার ঘন্টা এবং বাকি অর্ধেক 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, যাত্রাপথে মোট দূরত্ব কত? দেখো, তার মানে কি একটি গাড়ি কোনো নির্দিষ্ট স্থানে 10 ঘন্টায় পৌঁছাবে, যাত্রাপথে অর্ধেক দূরত্ব, আর তো যাত্রাপথের দূরত্ব হতে কিছুই না, গড় গতিবেগ করে সময় করে করে দাও, হয়ে যাবে। গড় গতিবেগের সূত্র কি? তাই তো, আর এক্স ওয়াই মানে 100, এটা কি ছিল? এটা ছিল কি গড় গতিবেগ, ঘন্টায় গড় গতিবেগ, তাহলে যদি ঘন্টায় গড় গতিবেগ হয়, লেগেছিল মোট ক ঘন্টা? 10 ঘন্টা, তাহলে 10 গুণ করে দাও, 0 0 আউট করে দিলাম, 0 0 আউট করে দিলাম, তাহলে কত হলো? 4 2 8, 6টা 48, আর একটা শূন্য আছে 480, অপশন নম্বরে। বুঝতে পারলে? কি করবা, গড় গতিবেগ গুণ করে দিয়ে সময়টাকে গুণ করে দেওয়া চলে আসবে, কারণ গতিবেগের সঙ্গে টাইম গুণ করলেই তো ডিস্টেন্স আসে। তারপরে একজন বালক তার বাড়ি থেকে স্কুলে যায় 3 কিলোমিটার ঘন্টা বেগে এবং ফিরে আসে এত বেগে, যদি যাতায়াতে তার মোট এত সময় লাগে, তার বাড়ি স্কুলের মধ্যে দূরত্ব কত? ভালো করে বুঝবে এটা কিন্তু, ভালো করে। আমরা দেখো 2xy বা x+y করি তো, দেখো এটা কিন্তু আগেরটা কিন্তু অর্ধেক অর্ধেক ছিল, মোট দূরত্ব পেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু মোট যে দূরত্বটা আসবে দেখবা, এখানে আগে যদি গড় গতিবেগ করি কি করি, 2xy বা x+y করি, তাই না? তাহলে এখানে যে গতিবেগ করি, গতিবেগ কত হচ্ছে দেখো তো, বলো
2xy মানে কি 2 গুণ 3 গুণ 2 আর ডিভাইডেড বাই 5। এটা কি আসলো গড় গতিবেগ, তার সঙ্গে যদি আমি টাইম গুণ করি কি পাবো? দেখো এই 5 ঘন্টা কিন্তু আসা যাওয়া লাগিয়েছে, 5 ঘন্টা কি করেছে বলো বলো, আসা যাওয়ায় কিন্তু 5 ঘন্টা লেগেছে। তাহলে এই যে মোট দূরত্বটা আসছে, এটা কিন্তু আসা যাওয়ার মোট আসছে দূরত্বটা। তাহলে আমি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে, একবারেরটা পেয়ে যাবো, মানে যেটুকু গেল একবার আসলো একবার সেটা পেয়ে যাবো। তাহলে 5 5 কেটে গেল, 3 দুগুণে 6 অ্যান্সার হবে অপশন ডি। 12 যে করে ভুল হয়ে যাবে। মোহিত রঞ্জন ছাড়া কি কেউ শুনতে পাচ্ছে না? কারোর কথা শুনতে পাচ্ছি না আমি। কোনটা? হ্যাঁ এটাই তো, ওটাই। তোমার যদি এক্স ওয়াই আমি কনসেপ্ট দিয়ে বুঝালাম, ঠিক আছে, যদি কি এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম আসা যাওয়া বললে, তাই তো? হ্যাঁ, যেটা আমি যেটা কনসেপ্ট দেখালাম, 2 2 কেটে যাচ্ছে না, ওই জন্য তো এক্স ওয়াই করছে। বলো। যা বাবা, দেখো এখানে বলেছে আসা যাওয়ার সময় কি, একবার গেলে আবার একবার এলে, দূরত্বটা টোটাল হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে? ও 5 ঘন্টায় তো আসা যাওয়া করে ফেলছে। হ্যাঁ, দূরত্বটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে আমার তো এইটুকুই পথ, কিন্তু মাত্র দুবার অ্যাড করা হয়ে গেছে, তাই দুবার অ্যাড করা হয়েছে মানে এবার যদি একবার নিতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, বুঝলে? আচ্ছা, পরপর 5টি বিজোড় কি বলেছে, এ বি সি ডি ই, 5টা বিজোড়। বিজোড় থাকলো, কই রে বাবা, আয়, বিজোড় সংখ্যা তাদের গড় কত? আচ্ছা, 5টা বিজোড় সংখ্যার গড় সোজা না, তোমাদের শিখিয়েছি না আমি, মিডিল মানটা হয়, তাই তো? মিডিল মানটা হয় বলেছিলাম না? তাহলে আমি যদি 5টা বিজোড় সংখ্যা বলেছি, তাহলে 1 2 3 4 5, তাই তো? এবার ভাবো মিডিল মান কোনটা হবে, এটা হবে না? এটা হবে তো? বলো বলো, আরে বলো, ওইটা কেন হবে? এখানে বিজোড় সংখ্যা 1 3 5, তারপরে কত, 7 আর 9, এই মিডিল মানটা 5, মিডিল মানটা 5 হচ্ছে। এইবার একটা সিম্পল লজিক বোঝো, এ বি সি ডি ই এরকম বলে দিয়েছে, ঠিক কি না? তাহলে গড় মানটা যদি আমি পেতে যাই, তাহলে এইটা যদি আমার এ হয়, তারপরে কি আসছে দেখো তো, ক যোগ হচ্ছে, এ প্লাস 2 আসছে। হুম, এ+2 নয় রে বাবা, এ+4 হবে, কি হয়ে যাবে, এ+4 হবে, এ+4 হবে। কেন, কেন 4 হবে দেখে নাও, এর গ্যাপ কত, 2, এর গ্যাপ কত, 2, টোটাল কত গ্যাপ হয়ে গেল, 4। তাহলে এখানে যদি এ হয়, তারপরে এই 5 যেতে হলে কত যোগ করতে হচ্ছে, +2 ওই জন্যই এ+4। বুঝতে পারলে? ব্যাস। এবার দেখো এককের ঘরের অঙ্কটি কি হবে, কি করতে হয়, পাওয়ার আছে 173, পাওয়ার যদি থাকে লাস্টের দুটোকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কি পাবে, 1 পাবে। তাহলে 122-এর পাওয়ার যদি 1 হয়, তাহলে 1 মানে কত, 122ই। তাহলে এককের ঘরে কি থাকছে, 2 থাকছে। বোঝা গেল? 60 দাগ দেখো কি বলছে, কোন মাসে এবিসি এর লাভের অনুপাত এত, তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত এত হলে তাদের মূলধনের অনুপাত কত? কিচ্ছু না, আমরা কি জানি, লাভের অনুপাতকে কি মূলধন অনুপাত দিয়ে ভাগ করলে কি পাবো? আমরা জানি যে লভ্যাংশ, দেখি মূলধন ইন্টু টাইম ইকুয়াল টু লভ্যাংশ, তাহলে মূলধন বললে লভ্যাংশকে টাইম দিয়ে ভাগ করব, আর যদি টাইম বলে লভ্যাংশকে মূলধন অনুপাত দিয়ে ভাগ করবো, এই তো। হ্যাঁ, এখানে সময় দেওয়া আছে, তো সময় দিয়ে ভাগ করে দাও, কিছুই না। 1 2 3, এলসিএম করে দাও, 1 2 আর 3 6 হয়ে যায়, কত হয়ে যায়, 6।
তাহলে 21 সঙ্গে গুণ করলে 3 6 কত হবে? 18 হয়ে যাবে, তাই না? 3 হবে এলসিএম। তারপরে দেখো এবার এখানে 2 আছে, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, উপরে এবার গুণ করো সেই 3 কে, তাহলে 3 4 12 হয়ে যাচ্ছে। হুম, তারপরে দেখো এখানে আছে 3, 3 দিয়ে 6 কে 2 হবে, তাহলে 5 দিয়ে 10 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি আছে দেখো তো, 2 দিয়ে ভাগ যাচ্ছে। 9 2 18, 6 দিয়ে 12, 5 দিয়ে 10, 9 6 5 কোনটা আছে? অপশন বিতে আছে। ক্লিয়ার? কিছুই নেই, একটু বুঝলে যা যা আর করে করা যায়, এটা কনসেপ্ট ছিল। 21 দাগ বলো। অঙ্ক খুব সোজা ছিল আজকে। প্রথম দুটি সংখ্যা যদি তৃতীয় সংখ্যা 30% ও 10% এর সমান হয় তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় পার্সেন্ট। একই অঙ্ক। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 ধরি, তাহলে তৃতীয় সংখ্যার থেকে বলছে প্রথম দুটি সংখ্যা যদি তৃতীয় সংখ্যা থেকে 30%, প্রথম 30% ও 10% এর সমান হয়, তাহলে 30% মানে কত? এইটা। প্রথম দুটি সংখ্যা যদি তৃতীয় সংখ্যা 30% ও 10% এর সমান হয়, এটা হচ্ছে 10% 10। তো এই প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? 10 এ 30, তাহলে 100 এ কত? 10 এ 30, 100 এ কত? শূন্য শূন্য কেটে দাও, 300 অপশানে। এটা তো চঞ্চল গোছের অঙ্ক, এতবার করেছি, এত করানো উচিত না, তাও করে দিচ্ছি। 62 দাগ কি বলছে? নির্দিষ্ট মূলধন সরল সুদের হারে দ্বিগুণ হয় 10 বছরে, ঠিক আছে, তবে ওই মূলধন 4 গুণ হতে কত সময় লাগবে? নির্দিষ্ট মূলধন সরল সুদের হারে দ্বিগুণ হয় 10 বছরে, 1 টাকা রাখলে দ্বিগুণ হয়ে গেল। তাই এই যে ভেতরে কি পেলে তুমি? 1 টাকা সুদ পেয়েছো, তবেই তো 2 টাকা হয়েছে। 1 টাকা রেখেছো 2 টাকা হয়ে গেল, তাহলে নিশ্চয়ই 1 টাকা সুদ পেয়েছো। লাগলো ক বছর? 10 বছর। তবে ওই মূলধনের 4 গুণ পেতে, তাহলে 1 টাকা রেখে 4 গুণ হচ্ছে মানে কত? 4 হয়ে যাচ্ছে, তাহলে ক টাকা সুদ পাচ্ছ? 3। তাহলে 1 টাকা সুদে যদি 10 বছর লাগে, 3 টাকা সুদে ক বছর লাগবে? ব্যাস। কিছু পরিমাণ টাকা যদি 2 বছরের সুদ আসলে এত টাকা হয়, ও 3 বছরের, এটা দেখবা লিখেও দিয়েছিল। তাহলে এত টাকাতে পরিণত হয়, তাহলে সুদের হার কত? কিচ্ছু নেই। কি করবে? 2 বছরের সুদ আসলে এত তো, আর 3 বছর, তাহলে এর যে গ্যাপটা বের করো, তাহলে 1 বছরের সুদটা পেয়ে যাবা। 2 বছর থেকে 3 বছর যখন এসছে, তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে? 400 টাকা। 400 টাকা। এবার এই 400 টাকা সুদ হয়েছে, তাহলে এই যে 5200 টাকার ভিতরে 2 বছরের সুদ লুকিয়ে আছে, 2 বছরের সুদ বাদ দিলে কত পড়ে থাকবে? 5200 থেকে 400 400 800 টাকা বাদ যাবে। 800 টাকা বাদ দিলে 4400, তাই 4400 টাকার উপরে প্রত্যেক বছরের সুদ কত? 400 টাকা সুদ। তাহলে 100 এ কত? শূন্য শূন্য কেটে গেল, দুটো শূন্য আউট হয়ে গেল, 4 দিয়ে কাটলে 4 11 40, তাহলে 100/11 থাকছে। তাহলে 100/11 মানে কত? 9 পূর্ণ, এই তো, কিছুই নেই অঙ্ক। 64 দাগ। একটু স্পিডে করবো, হ্যাঁ। নির্দিষ্ট সরল সুদের হারে বি কে এত টাকা 2 বছরের জন্য এবং সি কে এত টাকা 4 বছরের জন্য ধার দেয়, এবং উভয়ের থেকে সুদ হিসাবে এ মোট 90 টাকা পায়। কিচ্ছু না, কি করবা জানো তো এক্ষেত্রে? এক্ষেত্রে টাইমের সঙ্গে আসলটাকে গুণ করে দেবা, দিয়ে রেশিও করবা, এক ব্যালেন্স চলে যাবে। হ্যাঁ, কি বললাম? ওই যে মূলধন বিনিয়োগের মতো। তবে লভ্যাংশ যদি যারা কমায় 6M করে দাও, তাহলে 600 টাকা ইন্টু 2 গুণ করলে কত হয়ে যাবে? 1200। তারপরে হচ্ছে, এবং সি কে 150 টাকা 4 বছরের জন্য। আচ্ছা, সি কে যদি 150 টাকা 4 বছর দেয়, তাহলে কত হয়ে যাবে? 4 15 60, 600 টাকা হয়ে গেল ধার দেয়, এবং উভয়ের থেকে সুদ হিসাবে এ মোট 90 টাকা পায়। উভয়ের থেকে সুদ হিসাবে 90 টাকা করে পায়। সুদের হার কত ছিল? সুদের হার কত ছিল? একই বিষয়। এই 600 টাকায় 90 টাকা, বলো। এটা সোজা, এটা কিছুই নেই গো, এটা আমার করারই দরকার ছিল না, এটা আমার লাগবে না। এটা লাগবে না, এটা লাগবে না গো, এটা আমার চাইনি। যখন এটা যে কোনো একটা পার্ট ধরলে হয়ে যাচ্ছে, আমি ভেবেছিলাম মনে হয় সেই অঙ্কটা, এখন দেখছি না, আরো ইজি। মানে কি, দেখো তুমি যে কোনো একটা ধরে করো, এটা ধরেও করতে পারো, এটা ধরেও করতে পারো, তাই প্রথমটা ধরেই করি। আচ্ছা, 2 বছরে সুদ নিচ্ছ কত? 90 টাকা, তাহলে 1 বছরে কত সুদ নেবে? তাহলে 100 কত? 2 আউট করে দাও, এখানে 15 3 15 45, আর এখানে 2, তাহলে 15/2 মানে কত আসছে?
সাড়ে 7 অপশনে নেই। দাঁড়াও বলে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। এ নির্দিষ্ট সরল সুদের হারে বি কে 600 টাকা 2 বছরের জন্য এবং সি কে 150 টাকা 4 বছরের জন্য ধার দেয় এবং উভয়ের থেকে সুদ হিসাবে এ মোড়ো উভয়ের থেকে বলেছে। এরা মোট পে সরি 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 এরা মোট 90 টাকা, তাহলে এক একজনের কাছ থেকে 45 টাকা করে, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছি, তাহলে 2 বছরে 45। হুম 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 হুম। তাহলে আই ইকুয়াল টু সুদের হার, মানে আর ইকুয়াল টু বের করতে পারি শুধু আমরা যেটা করি। তাহলে আই ইন্টু আয় কত, এখানে 90 টাকা থেকে অর্ধেক হয়ে যাবে কিন্তু 45, আই ইন্টু 100 বাই কত গো, পি আর টি। টি এর ভ্যালু এখানে 2 বছর, শূন্য শূন্য আউট করে দাও। আসে? তাও তো আসছে না। আচ্ছা, এইভাবে করার কোনো প্রশ্নই নেই, এইভাবে করার করার কোনো প্রশ্নই নেই আমাদের। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, বিষয়টা বুঝতে পেরেছি, হ্যাঁ। এবার এবার ওয়েট, এবার এবার ঠিক, এবার বলছি তোমাদের বিষয়টা কি হয়েছে। এখানে অঙ্কটা পড়তে ভুল করেছি। বলছে 4 বছরের জন্য ধার নেয় উভয়ের থেকে সুদ হিসাবে এ মোট 90 টাকা পায়। তাহলে উভয়ের থেকে সুদ হিসেবে 90 টাকা বলেছি, চুপ করো। আরে বাবা দাঁড়াও না, বুঝে গেছি। উভয়ের থেকে সুদ হিসাবে এ মোট 90 টাকা পেয়ে, তার মানে কি জানো তো, এই যে 600 টাকাকে আমি বলেছিলাম মূলধন হিসেবে, যেটা ওইভাবেই করবে। এখানে কত হয়ে যাবে, 1200 টাকা প্লাস এইদিকে কত, 600 টাকা। এই যে টোটাল আসল হয়ে যাচ্ছে এখন কত, 1800 টাকা। এই 1800 টাকার উপরে সুদ হচ্ছে 90 টাকা নিয়েছে, এটা বলেছে। আমি ওটা খেয়াল করিনি, ঠিক আছে, আমি এটা বছরে ভেবেছি, ওই জন্য ভুল হয়ে গেছে। যাই হোক, আমারই ফল্ট, তোমরা বুঝে ধরে ফেলেছো, এটাই ভালো লেগেছে। 9 2 18, তাহলে কত আসছে এখানে, কত আসছে গো? 18 5 90 আসছে না? হুম, 5-ই আসছে। এখানে 5 2 10, তাহলে 5 আসছে কাটাকুটি করে, ঠিক আছে। অপশন সি সঠিক বলেছো তোমরা। দেখো এখানে মোট বলেছে, হ্যাঁ, ওই জন্য কিন্তু কি করে মূলধনের যেমন করি ওইভাবে করে নেওয়া হয়ে যাবে। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য? তো বলো, সোজা আছে তো এটা, বলো। দেখো, দেখো 576 হয়ে যাবে অ্যান্সার। ছোটখাটো, ওটার দেখার দরকার নেই অঙ্ক আর কিছু। তুমি এলসিএম করে করতে পারো বা অপশন যে করা ওইভাবে করতে পারো। ব্যস্তানুপাত করেছিল এটা? কোনটা অ্যান্সার ছিল? অপশন, অপশন এ ছিল না বি ছিল? অপশন এ ছিল না? এ হবে কি করে, দেখে নাও। কি করতে হয়, বলো বলো কি বলছো বলো। 60 এলসিএম করে দাও, করলে কত আসছে? 3 × 20 = 60। ব্যাস, ব্যস্ত অনুপাত বলেছে নির্ণয় করো, কি করে দেবা? এলসিএম করে জাস্ট বসিয়ে দেওয়া হয়ে যাবে ব্যস্ত অনুপাত। বুঝতে পেরেছো? যখন তিনটে থাকে তাই করতে হয়। নেক্সট, তারপরে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত এত হয়, তাহলে তাদের একটি নির্দিষ্ট দূরত্ব যেতে সময় লাগবে, তার অনুপাত কত? কিছুই না, এটা গতিবেগের রেশিওর উল্টো কি হয়, সময়। তার জন্য যেরকম করি আমরা কার্যক্ষমতা সেরকম করো। এর এলসিএম কত হয়, সেই একই রকম এলসিএম করো, এলসিএম করে ভাগ করো। এর এলসিএম কত হয়? এলসিএম 60, মানে ডিস্টেন্স আছে 60, তাই 4 15 60, 15 দিয়ে শুরু হবে, হ্যাঁ। তাহলে এর লাগবে কি, 15। আর এখানে 5 আসছে, মানে 5 12 60, 12 আর 6 10 60, কোনটায় আছে? হুম হুম।
নেক্সট দেখো 68 দাগ দেখো, এটা কি করতে হবে? এটা একটু ভাবলে হয়ে যায়। দেখো এখানে এর ভ্যালু 2 বলছে, কি বলছে 2, ঠিক আছে, এখানে এর ভ্যালু 2 আর এখানে কি বলছে এ আর সির ভ্যালু, আচ্ছা এটা দাঁড়ি, হ্যাঁ 71 না কিন্তু, ঠিক আছে, এ আর সির ভ্যালু 7 বলছে। আচ্ছা একটা সিম্পল জিনিস বলতো, এখানে যদি আমার 7 বলে থাকে তাহলে 2, আচ্ছা এটা এইভাবে করবা না, এটা অন্যভাবে করলে ভালো ম্যাথ। এটা দেখো আগের দিন করাচ্ছিলাম ওই টাইপের, বি প্লাস সি, এটা ভ্যালু বলছে 2 আর 5, ঠিক। আর একটা পাশে বলছে বি বাই এফ সি, মানে এ প্লাস সি ধরো 3/7, কিন্তু ওটা 71 না, 3/7 যদি হয়। এবার একটা জিনিস ভাবে, এর টোটাল কত? 10। দেখো এখানেও এ বি সি আছে, এইখানেও এ বি সি আছে, যার মোট হচ্ছে 10, এখানেও তো এ বি সি আছে, তাদের মোটও কত হওয়া উচিত বলো? কিন্তু এখানে কি 10 আছে? এখানে কি 10 আছে? 7 হচ্ছে, তাহলে সমান করে নাও, দুই পাশেই সমান করে নিতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এইটা। সমান করতে হলে কি করতে হচ্ছে? এর সঙ্গে 7 গুণ করতে হচ্ছে, এর সঙ্গে 10 গুণ করতে হচ্ছে। আর 10 যদি গুণ করি তাহলে এর ভ্যালু কত চলে আসছে? এখানে 2 ছিল, 10 গুণে 20 চলে এলো। এখানে বি আছে, বির ভ্যালু কত আসবে? এখানে তো বি তো 3 ছিল, গুণ করেছি 7, তাই 3 7 বির ভ্যালু, বির ভ্যালু 21 চলে এলো, তাই না? এবার দেখো সেখানে সির ভ্যালু বের করে নাও, বির ভ্যালু যদি পেয়ে যায়, এখানে কত হবে? 5 10 কে কত? তা দেখো তাহলে বিসির ভ্যালু 50 আসছে, 10 গুণ করেছি নাকি, বিসির ভ্যালু 50 আসছে, সেখান থেকে বির ভ্যালুটা বাদ দিয়ে দাও, 21 বাদ দিলে কত হবে? তাহলে 29 হয়ে গেল কি সি এর ভ্যালু। অ্যান্সার কি চাইছে? তাহলে সি কত টাকা পাবে? তাহলে এই যে আমরা রেশিওটা পেলাম, এর যোগফল কত হচ্ছে? কত আসছে? তাহলে 70 মানেই 150, সি মানে 29 মানে কত? 0 0 কেটে গেল, 7 দিয়ে কাটলে কত? 7 15, তাহলে 15, 15 ইন্টু 29 কত আসছে? এটা অ্যান্সার। সুন্দর টাইপের অঙ্ক, মাথা ঠান্ডা করে করবা। নেক্সট এটা বলো, এক ছাত্র 4 কিলোমিটার/ঘন্টা বেগে সাইকেলে চালিয়ে 10 মিনিট আগে স্কুলে পৌঁছায় এবং 3 কিলোমিটার/ঘন্টায় 5 মিনিট দেরিতে। তো আগে পরে মানেই বুঝে গেছি আমরা, এটা বলছে 4:3 কিসের রেশিও? স্পিডের রেশিও। স্পিড রেশিও উল্টো কি হয় দাদা? টাইম রেশিও 3:4। এবার আমরা দেখছি ডিফারেন্স কত? 1। এখানে কত? এদিকে 5 মিনিট, এদিকে 10 মিনিট, টোটাল কত? আগিয়ে ছিল 10 মিনিট আর এদিকে পিছিয়ে গেছে, তাহলে টোটাল যোগ হবে 15। তাহলে আমরা যেটা বলছি 1, ওরা বলছে এটা কত? আরে বাবা, দেখা যাচ্ছে না তো, কালারটা চেঞ্জ করে দাঁড়াও। তাহলে ওরা হচ্ছে কি 15, আমাদের যেটা ডিফারেন্স 1 এসছে, ওরা বলছে এটা 15। 15 মিনিটে ছিল, হ্যাঁ, মিনিট থেকে ঘন্টায় কনভার্ট করো, যেহেতু ঘন্টায় আছে এগুলো, তাহলে ঘন্টায় কনভার্ট করলে কত হয়ে যায়? 60 দিয়ে ভাগ করলে 1/4 হয়ে যায়। তাহলে আমাদের থেকে 1/4, আমাদের থেকে 1/4, বুঝতে পেরেছো? এটা 1/4 ঘন্টা, কিন্তু যেহেতু আমার মিনিটে ছিল ঘন্টায় কনভার্ট করে নিয়েছি, কারণ কিলোমিটার/আওয়ার আছে তাই। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? যে কোনো একটা বাস গুণ করে দাও, যে কোনো একটা বাস গুণ করে দাও স্পিড আর টাইমকে, তাই 3 কত হচ্ছে আমাদের হিসাবে? 12। কিন্তু আমাদের থেকে তো 1/4 গুণ, তাহলে 1/4 গুণ করে দাও, তাহলে কত আসলো? 3 কিলোমিটার। অ্যান্সার অপশন বি। নেক্সট, আচ্ছা এটা জানো তো যে টাইমের উল্টো মানে গতিবেগ হয়, আর গতিবেগের উল্টো টাইম হয়, এটুকু বুঝো? হুম, এটা বুঝো তাই বলো আগে, বুঝলে অঙ্ক শেষ। তাহলে 4 আর 1:3, দেখো 4 লেগেছিল আর 3 লেগেছিল, এটা স্পিড রেশিও এলো, ঠিক আছে। আর টাইম হয়ে যাবে তার উল্টো অনুপাতটা, এটা হলো টাইমের রেশিও। কিন্তু টাইম আগে 3 লাগছিল, এখন 4, এর ভিতরে গ্যাপ কি আছে? দেখো 10 মিনিট আগে পৌঁছেছিল, তাহলে এই জায়গার থেকে
যদি হয়, ও 10 মিনিট আগে পৌঁছছিল মানে এখানে 10 মিনিট, আর পরে যখন ওর 4 ঘন্টা সময় লেগেছে 3 থেকে 4, তখন নাকি সে 5 মিনিট পরে পৌঁছে, তাহলে নিশ্চয়ই 5 মিনিট পরে মানে এরকম জায়গায় ধরো এখানে একটা নির্দিষ্ট সময় ছিল, তার থেকে 10 মিনিট আগে পৌঁছেছিল, তাহলে এখানে 3 ঘন্টা যখন ছিল, আর এখন এইখানে যখন 4 ঘন্টা, তাহলে ডিফারেন্সটা কত মিনিটের হলো? তাহলে আমাদের ডিফারেন্সটা কত আসছে এখানে দেখো তো, অনুপাতের ডিফারেন্স 1 আসলো না, কিন্তু এখানে কত মিনিট ডিফারেন্স হলো? 15 মিনিট। এই মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করছে, কারণ এখানে অঙ্কগুলো ঘন্টায় আসে তাই। তাহলে ঘন্টায় কনভার্ট করে 60 দিয়ে ভাগ করে দাও, করলে কত যাবে? 1/4। তাহলে আমাদের 1, ওরা বলছে 1/4, তাহলে আমাদের থেকে 1/4 করলে হয়ে যাবে। আর অ্যান্সার কি? ডিস্টেন্স। ডিস্টেন্সের সূত্র কি? স্পিড ইন্টু টাইম। এটা ছিল স্পিড, আর নিচেটা টাইম, গুণ করলে কত হয়? 12 হয়। কিন্তু অ্যাকচুয়ালটা পেতে গেলে আমাদের কত গুণ করতে হচ্ছিল দেখো তো? 1/4। তার মানে কত হলো? 3 হলো। বোঝা গেছে? অঙ্ক একটু ভাবো গো, একটু মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করো, অঙ্ক ইজি হয়ে যায়। একটি ট্রেন 15 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটিকে এবং 25 সেকেন্ডে এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? অঙ্কটা কিছু আছে বলো তো? সিম্পল লজিক বুঝবে। 15 সেকেন্ড লাগাচ্ছে কি খুঁটিকে অতিক্রম করছে, আচ্ছা খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেন জাস্ট তার নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে, ঠিক কিনা? ঠিক তো? এইবার তার ভিতরে দেখো, এবার যখনই একটা লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 100 মিটার, তার টাইম লেগে যাচ্ছে 25। তার মানে কি? ওর শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 15 মিনিট লাগছে, আর বাকি যে 10 মিনিট এক্সট্রা লাগলো কেন? এই 100 মিটারকে অতিক্রম করতে। তাহলে ট্রেনটার গতিবেগ কত? তাহলে ওই 100 মিটার অতিক্রম করতে ট্রেনটার সময় লাগলো এক্সট্রা কত? 10 10 সেকেন্ড এটা। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে ও? 10 মিটার। তাহলে গতিবেগ পেয়ে গেলাম 10 মিটার করে। তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে 15 মিনিট 15 সেকেন্ড লাগাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে যদি 10 যায়, তাহলে 15 সেকেন্ডে সে কত যাবে? তাহলে 150 হচ্ছে ওর নিজের দৈর্ঘ্য। নেক্সট। আচ্ছা, কার আওয়াজ হচ্ছে? আওয়াজটা বন্ধ করার চেষ্টা করো, মাইক্রোফোনটা অফ করো। 6টি যে কোনো সংখ্যার গড় 21, প্রত্যেকটি সংখ্যাকে 8 দ্বারা গুণ করলে নতুন সংখ্যাটি কি হবে? দেখো, প্রত্যেকটা সংখ্যাকে যখন যোগ গুণ যাই বলবে না কেন, গড়ের সঙ্গে সেটা করে দাও। তাহলে গড়ের সঙ্গে 8 গুণ করে দাও, তাহলে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 168। বোঝা গেল? যেহেতু প্রত্যেকটির কথা বলেছি, প্রত্যেকটি বাড়া মানে গড় বেড়ে যাওয়া। তারপরে 20 জন শ্রমিকের গড় মাসিক আয়, গড় মাসিক আয় কিন্তু মাসে 1900 টাকা, যদি ম্যানেজারের মাইনে যোগ করা হয় আয়ের গড় দাঁড়ায় মাসে 2000 টাকা। তাহলে তো সোজা আছে। এই 20 জন ছিল, কজন ছিল? ব্যাট ইনিংস অঙ্কের মতো 1900 টাকা ছিল, যেই 21 জন অ্যাড হয়েছে গড়টা বেড়ে গেছে। কত বেড়েছে? 2000 টাকা হয়েছে। তাহলে কত বাড়লো? 100 বাড়লো। কত বাড়লো? তাহলে 21 জনের যদি, তাহলে 21 জন যদি 100 টাকা করে বাড়ে, টোটাল কত বাড়লো? 2100 টাকা। তাহলে আগে তো 1900 গড় ছিল, তার থেকে এক্সট্রা 2100 টাকা বেশি কার? ওই ম্যানেজারের। তাহলে ম্যানেজারের বাৎসরিক মাইনে কত? আগে মাসেরটা বের করো। 1900 আর 2100 কত হচ্ছে? এটা কিন্তু মাসে কথা বলেছে। 1900 আর 2100 কত হচ্ছে? তাহলে মাসে 4000 টাকা হচ্ছে ম্যানেজারের বেতন। তাহলে বছরে কত? বছরে চেয়েছে 48,000 টাকা, কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? এই যে অপশন সিতে সি। 73 দাগ দেখো। 73 দাগ বলছে কি, দুটি সমায়তন পাত্রে এত এত অংশ দুধ ছিল, প্রত্যেক পাত্রে বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে দুধ জল অল্প কত। অঙ্কটা কি আছে বলো তো? কিছু আছে বলো তো? এখানে জাস্ট বলেছে সময়ায়তনের পাত্রে। কি বলেছে? সময়ায়তন। তোমাকে সমান করে নিতে হবে। সমায়তন মানে কি? সমান আয়তন। তো সমায়তন করতে হলে কি করতে হবে? নিচেরটা হয় আয়তন। টোটাল কত হয়ে যাচ্ছে তাহলে? আচ্ছা, এটা বুঝতে পারছে না। আচ্ছা, প্রথমটা কি বলছে? প্রথম একটা পাত্র, এখানে 1:1/2 মানে কি? দুধ 1 আছে, 2 এর ভিতরে, তাহলে জল নিশ্চয়ই 1 আছে। এটা এটা মনে করো মিল। হ্যাঁ, তাও হবে। দেখো না, ইজি করো না অঙ্কটা, ইজি করো অঙ্কটা। তাও বলছে, বলছে 1-এর 3 অংশ দুধ ছিল, তার মানে কি 1 যদি দুধ থাকে 2 অংশ কি ছিল? জল। এবার দেখো অঙ্কটা কি বলতে চাইছি।
তাহলে এখানে টোটাল কত? 2, এখানে কত টোটাল? 3। কিন্তু অঙ্কে বলে দেখো সম আয়তন, সম আয়তন করতে গেলে সমান আয়তন করতে হবে। তাহলে একে কত কত গুণ করতে হচ্ছে দেখো তো। তাহলে এটাকে 2 গুণ করো, এটাকে 3 গুণ করো। অ্যান্সার যে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত কত হবে? নতুন মিক্স করে দেবা, তারপরে কিচ্ছু না, জাস্ট মিক্স করে দেবা। তাহলে এখানে 3 অক্ষে 3, 3 3 করে হয়ে গেল এটা। আর এটা কি? 2 1 2, 2 2 4, যোগ করো, তাই 3 আর 2 5, মিক্স হয়ে যাচ্ছে এবার। আর 4 আর 3 7, অপশন এ। এবার তুমি ভগ্নাংশ করে কি করে করো, কি বলছিলে বলো? এটা ইজি লাগলো। মোট দুধ আর মোট জল একই ব্যাপার, করে নিতে। তোমার সময় আয়তন করতে গেলে তো আবার এলসিএম করতে হবে। বুঝতে পারলে না? এলসিএম না করলে তুমি এলসিএম না করলে তুমি সময় আয়তন কি করে করবে? জটিল হয়ে যাবে ওটা আরো। এটা সোজাটা শেখার চেষ্টা করো, যদি ভালো লাগে, না হলে ওটাই করো। কমপক্ষে সবচেয়ে কোন ছোট সংখ্যা এত এর সঙ্গে যোগ করলে সংখ্যাটি 27 দ্বারা বিভাজিত হবে? 27 দ্বারা বিভাজিত হবে, যোগ করবা, কিছুই করার দরকার নেই, অঙ্কটা বুঝবে। 27 দ্বারা বিভাজনে যেটা 3 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে, তাই না? তাহলে 9 দেওয়ার সূত্র কি? যোগফল যদি 9 দিয়ে যায়, তাহলে এখানে যোগ করো, 5 আর 5 10 আর 2 কত? বলো বলো। 12। এই দুটোকে যোগ করো, 12 আর 2 কত? সবচেয়ে, বলো, সবচেয়ে 22 হচ্ছে। 9 দিয়ে যায়, যায় না, তাহলে এটা হবে না। তাহলে এখানে 5 আর 5 10 আর 2 12, 12 ছোটটা নাও, ছোটগুলো নাও। 12, 12 আর 4 আর 2 6, এখান থেকে তো 12 হচ্ছে কত? 18। এটাই অ্যান্সার। করে দেখো এবার। আগের দিন শিখিয়েছিলাম, মনে আছে? সেইটাই ভেবে করলাম। মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, হয়ে যাবে। যেহেতু ক্ষুদ্রতম, এটা আমার দেখারও দরকার ছিল না। বুঝতে পেরেছো কি করলাম? যেহেতু আমার যোগ করা বলেছে, তাহলে এগুলোকে আমি যোগ করবো। 2, 5 আর 5 10 আর 2 12, আর এখানে 12 আর 2 কত? 14, 14 4 18, তো 18 তো 9 দিয়ে যায়, আর যেটা 9 দিয়ে যাচ্ছে 3 দিয়েও যাচ্ছে, তার মানে কি অ্যান্সার হয়ে যাবে 27। তাহলে এটাই অ্যান্সার, ক্ষুদ্রতম বলেছে, তাহলে এটাই হবে অ্যান্সার, সব থেকে ছোট বলেছে। বুঝতে পেরেছো কি করলাম? না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে হবে। আগের দিন ক্লিয়ার করে দিয়েছিলাম এই বিষয়টা, যে কেন যোগ হয়। অঙ্ক পরীক্ষায় 5 ছাত্রের প্রাপ্ত নম্বর পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের প্রাপ্ত মোট নম্বর এত, সবচেয়ে বেশি প্রাপ্ত কিচ্ছু না, 5টা আছে মানে কি বিজোড় সংখ্যা, 1 2 3 4 5। মিডিল মানটা কি হবে? গড় হবে। একটু আগে দেখিয়ে আসলাম, মিডিল মানটা কি হয়? গড় হয়। এবার দেখো, তাহলে এদের গড়টা বের করে নাও। 185 গড় করলে কত হবে? 5 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবো, কারণ 5টা প্রাপ্ত নম্বর বলেছে, 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে হচ্ছে কত? 3 5 15, আর থাকছে 3 35, 5 7 সরি, কয় দিয়ে ভাগ করছি? 37 হচ্ছে না? হুম, 37 হচ্ছে। তাহলে কি এই গড় মানটা হচ্ছে 37। এর বলছে ওরা নাকি বিজোড় মান পেয়েছে, কি পেয়েছে? পরপর 5টি বিজোড়। যদি পরপর যদি বিজোড় হয়, তাদের মোট নাম্বার সবচেয়ে বেশি প্রাপ্তি, তার মানে 37 পরে কত হবে বিজোড় সংখ্যা? 39, তারপরে 41। তো সবচেয়ে বেশিটা চেয়েছে, সবচেয়ে বেশি বলেছে, তাহলে 41 অ্যান্সার হয়ে যাবে। আর সবচেয়ে কম বললে কি হতো? এটা 35, তার আগে 33, 33 হতো অ্যান্সার। কিন্তু সবচেয়ে বেশি বলেছে, 41 অ্যান্সার। বোঝা গেল? অঙ্ক জাস্ট কনসেপ্টটা মাথায় রেখে করলে হয়েছে। 76 দাগ দেখো, সবসময় মাথায় রাখবে গড় মানটা অলওয়েজ মিডিল মানটা হয়। 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত এত, যা বাবা, এটা কি হলো? এটা ভুলভাল আছে। 18 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল এত, আচ্ছা এটা, এটা কমা 18, এটা দাঁড়িয়ে ছিল না? 8 বছর, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। হ্যাঁ, 8 বছরই ছিল। আচ্ছা, 8 বছর আগে যদি 56 হয়, আচ্ছা তাহলে 3 জন আছে, তাই 3 জন মানে 3 8 24 মোট। তাহলে এখন এই 56 হয়ে গেছে, 24 বছর পিছিয়ে যাচ্ছি আমরা, মানে কি বিয়োগ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, যোগ হবে, যাক, গুড। দেখে না, বলছে 8, এটা কি ছিল 8 বছর আগের ঘটনা, তাহলে এখন 8 বছর পরে যখন যাচ্ছে, প্রত্যেক 8 করে বেড়ে যাচ্ছে, টোটাল কত হবে? 24 যোগ করলে 80 হবে। 80 হয়ে গেল। এবার তাদের বর্তমান বয়স নির্ণয় করতে হবে। এখানে মোট কত হচ্ছে? 16 হচ্ছে মনে হয় নাকি?
তার বেশি না 20? 20 হচ্ছে। তো আমরা বলছি 20, ওরা বলছে 80। কত গুণ বেশি? 4 গুণ বেশি। তাহলে কত হয়ে যাবে? 4 4 16 হয়ে যাবে। এটা অ্যান্সার অপশন বিতে, 16 দিয়ে শুরু। আর এখানে 4 7 28, আর ঠিক আছে 4 9 34। ঠিক আছে, কিছুই নেই অঙ্কটা। 7 দাগ, একটা আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার এবং ক্ষেত্রফল এত বর্গ মিটার, কর্ণের দৈর্ঘ্য কত? তো কর্ণের সূত্র কি জানো? এইটুকু। তো দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে, তাই না? এই পরিসীমার থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ যেভাবে বের করে ফেলবো। দেখো আমরা জানি কি পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই 2 ইন্টু a প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে সমান সমান 28। তাহলে শুধু a প্লাস বি ভ্যালু কত হবে? 14। তাহলে এমন দুটো তাহলে 14কে এমন দুটো পটে ভাগ করো। আর আমরা জানি যে a ইন্টু গুণ মানে a ইন্টু বি মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল। তাহলে এই দুটোকে 14 যোগফল, এই 14কে এমন দুটো পার্টে ভাগ করো যে তাদের গুণফলটা 48 হবে। তুমি বলে মানে তো সোজা, 6 আর 8, 6 আর 48, তাই না? গুণ করলে আর যোগ করলে 14 চলে আসছে। ঠিক আছে, তাহলে 6 আর 8 চলো, এই কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাবে? স্কোয়ার মানে 8 স্কোয়ার 64 প্লাস বি এর স্কোয়ার 6 এর স্কোয়ার 36, যোগ করলে 100। তাই রুট 100 মানে কত? অপশন ডি। 1 থেকে 100 পর্যন্ত অঙ্কর সংখ্যা কটা? অঙ্কের ডিজিট। আচ্ছা, তাহলে 1 থেকে 9 পর্যন্ত এককের ঘরেও একটা করে অঙ্ক, তাই না? এককের ঘরের, তাহলে এখানে কটা হলো? 9 এককে 9টা। তারপরে 10 থেকে দেখো, 10 থেকে 99 পর্যন্ত কটা? 90টা। 90টা সংখ্যা। দুই অঙ্কের সংখ্যা 99টা নয়, 90টা হয়। আর এর সঙ্গে কটা? 2 দেখো, একটা করে আছে, দুটো করে আছে, 2 গুণ করে দাও, তাহলে কত হলো? 180। 180। আচ্ছা এটা এবার দেখো 180 এলো, ঠিক? 180 এলো। এবার দেখো 100 পর্যন্ত বলেছে, তাহলে 100-র কিন্তু এখন 3টে পড়ে আছে, তাহলে এরও 3টে, আর এখানে ছিল কটা? 9টা। টোটাল কত হচ্ছে? না 3 12 2, হাতে আমার 1 8 1 9, তাই তো? 192 হবে অ্যান্সার। তাই তো আসছে নাকি? যোগ করলে তাই আসছে, এটাই অ্যান্সার। নেক্সট 79 বলো। তো 49 ও 79, কোন রাশি ও সেই রাশি ও রাশির সমান হবে? তাহলে 49/x ইকুয়াল টু x/81। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে? 49 ইন্টু, গুণ করবে না, বড়দের মধ্যে গুণ করবে না। এক্স সমান কি যে √ওভার 49 ইন্টু 81। তাহলে 49 রুট মানে কত? 7, আর 81 মানে 9, 7 9 63, অপশন বি। নেক্সট 80 দেখ, আজকে লাস্ট অঙ্ক মনে হয়। কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তাহের মানে 17তম ইনিংসে 85 রান করলে তার রানের গড় পূর্বের অপেক্ষা কি কত বেড়ে গেল? 3 বাড়লো। তাহলে 17 বারে খেলার পর তার রানের গড় কি? কিছুই না, বলো সোজা। তাহলে দেখো ও 17 বার 17 বারে খেলেও কত করেছে? 85 করেছে। এবার রানের গড় কত? এখন 17 বার খেলেছে, 3 করে বেড়েছে, তাই 3 সুতরাং 51 রান এক্সট্রা করেছে। তাহলে আগে গড় কত ছিল? বিয়োগ করো। আগে গড় ছিল 34 ছিল, 34, 51 বাদ দিলে 34। তাহলে এখন গড় বেড়ে গেল 3। 17 বারের পরে তাহলে গড় কত হলো? 34 আর 3 37। এই টাইপের অঙ্ক অ্যাভেলেবল করে দিয়েছি। এবার দেখো 81 দাগ, হি সেইড আই স আ ওয়ান্ডারফুল ড্রিম লাস্ট নাইট। কি হবে? কি ভাবছো তোমরা? অ্যান্সারে তো অপশন ডি দেখিয়ে দিয়েছিলাম, কেন হবে? দেখো লাস্ট নাইট প্রিভিয়াস নাইট হয়, এটা তো একমাত্র দেখেই বোঝা যাচ্ছে যে এটাই অ্যান্সার। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, তাহলে এটাই বোঝা গেল, অপশন ডি অ্যান্সার। তাছাড়াও দেখো হি সেইড দ্যাট, ঠিক আছে, হি সেইড দ্যাট আই স, আয়ের জায়গায় হি হয়ে যাবে। হি সেইড দ্যাট, হি স রয়েছে, পাস্ট টেন্সে আছে, ভি2 থাকলে কি হয়ে যায়? হ্যাড হয়ে যায়। ভি2 থাকলে কি হবে? হ্যাড আসবে। ভি2 থাকলে হ্যাড আসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে। তো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম দেখো কোনটা, এটা নেই। ঠিক আছে, এবার দেখ, এটা লাস্ট নাইট লিখেছে, এটা হবে না। এটাও ইয়েস্টারডে লিখেছে, এটাও হবে না। বুঝতে পারলে? এই জন্য কিন্তু বুঝতে হবে ভালো করে। তারপরে 82 দাগ দেখো, বলছে
আফটার 3 months অফ প্র্যাকটিস, মানে 3 মাস প্র্যাকটিস করার পর, আই ড্যাশ নাও সুইম কোয়াইট ফাস্ট, আমি এখন কি বেশ দ্রুতই সাঁতার কাটতে পারি। তাহলে কি দেখো, নিশ্চয়ই তাহলে এখানে ক্যান নট তো হবেই না, ক্যান নট তো হবেই না। শুড মানে উচিত অর্থ এখানে কি আসছে? আসছে না। কুড তো পাস্ট টেন্সে হবে না, নাও আছো মানে প্রেজেন্ট টেন্সেই হবে। অপশন সি অ্যান্সার, আমি পারি। ঠিক আছে। সিনোনিম অফ ইমার্জ, ইমার্জ মানে হচ্ছে নিমজ্জিত, জলে নিমজ্জিত বলে না, সেই নিমজ্জিত। ইমার্জ মানে নিমজ্জিত, জলে নিমজ্জিত। ড্রাউন মানে কি? ডুবে যাওয়া। শাওয়ার মানে স্নান করা, বাথ মানেও স্নান করা। এবার তাহলে অ্যান্সার হবে কি? সাবমার্জ, সাবমার্জ মানেও জলে নিমজ্জিত। ঠিক আছে, ইমার্জ আর সাবমার্জ এটা হচ্ছে সিনোনিম। অ্যান্সার অপশন ডি। চুজ দ্য কারেক্ট সিকুয়েন্স, এটাই তো আসে জানো তোমরা। সিকুয়েন্স কি হবে? একটুখানি ইংলিশে দক্ষ না হলে পারা যাবে না এগুলো। তো দেখো, একটা জিনিস বোঝাই যাচ্ছে, এনগেজ দিয়ে ভার্ব দিয়ে তো সেন্টেন্স শুরু হবে না, আর টু প্রিপোজিশন দিয়েও এগুলো শুরু হবে না, তাই নিশ্চয়ই এস দিয়ে শুরু। তাহলে প্রথমেই এই দুটো অপশন কেটে গেল। ইন ইন্ডিয়া অ্যাজ এ হোল দ্য শেয়ার অফ লেবার ফোর্স, এবার দেখো মনে করো আরো কিছু বুঝতে পারছি না, কিন্তু তোমরা এটুকু ক্লিয়ার যে কম্পেয়ারের পরে টু আসে, তার মানে আর এর পরে কিউ হবে। কম্পেয়ারের পরে টু আসে, তাহলে এটা হবে, তাই না? এইটুকু তো বোঝা যায়। তাহলে আর এর পরে কিউ হবে, আর প্রথমে এস হবে, তাহলে কোনটাই আছে এমন অপশন যে এস প্রথমে আর আর কিউ পাশাপাশি? তো এটাও নেই, তাহলে এইটা অপশন সি। তো অ্যাকচুয়ালি কি, ইন ইন্ডিয়া অ্যাজ এ হোল দ্য শেয়ার অফ, এইভাবেই বুঝতে হয়, লেবার ফোর্স এনগেজড ইন এগ্রিকালচার স্টিল রিমেইনিং, মানে এখনো যেটা রিমেইন আছে কত, অ্যাট অ্যারাউন্ড 60% কম্পেয়ার, মানে 60% কম্পেয়ার করলে টু 70% ডিউরিং 1951, মানে 1951 থেকে 60% এখনো কম্পেয়ারে আছে। তারপর হচ্ছে ফাইন লাস্ট, আজকে লাস্ট এরর কারেকশন থেকে ছিল, বলে কি ভুল আছে। বলছে উই জাজ আওয়ার ফ্রেন্ডস বোথ বাই হোয়াট দে সে অ্যান্ড দেয়ার অ্যাকশনস, মানে তারা কি কাজ করছে সেটা দিয়ে। না গো, দেখো এখানে বোধ রয়েছে, যখন বোধ যখন রয়েছে তখন কি হবে, মাথা রাখবে বোথের পরে পুরোটাই সেম আসবে, অ্যান্ড দিয়ে যুক্ত হবে যে পাঁচটা, দুটো পার্টি সেম আসবে। এখানে দেখো বাই হট দেশে, আবার হওয়া উচিত ছিল কি বাই দেয়ার অ্যাকশন। বুঝতে পারলে, এখানে একটা বাইয়ের ঘাটতি আছে। বোধ দিয়ে শুরু হয়েছে মানে কি, অ্যান্ড এর এপাশেও যা থাকবে ওপাশেও তাই থাকবে। এই বাই হট দেশে তারা যেটা বলে, আবার বাই দেয়ার অ্যাকশনস তাদের কাজ দ্বারা, দুটোইতেই আসতে হবে। বুঝা গেল, এখানে একটা বাইরের ঘাটতি। তো এই ছিল তোমাদের আর কি ছোটখাটো একটা ক্লাস, 1.5 ঘন্টার বেশি না।